আজকের ওয়ার্কশপের পরিচালক হিসেবে আমাদের সাথে রয়েছেন হিমাদ্রি শেখর রয়, যিনি বর্তমানে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছেন এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত রয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি আজকের সেশনের অতিথি হিমাদ্রি শেখর ভাইকে। আমরা আপনাকে আজকের এই ওয়ার্কশপটিতে পেয়ে সত্যি আনন্দিত এবং গর্বিত। আশা করছি আজকের ওয়ার্কশপটি আমাদের সবার জন্য অত্যন্ত ইনসাইটফুল হতে যাচ্ছে। তাই আর দেরি না করে আমরা চলে যাচ্ছি ওয়ার্কশপের মূল পর্বে। আমি হিমাদ্রি শেখর ভাইকে অনুরোধ করছি ওয়ার্কশপটি শুরু করার জন্য। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ তৃষা ফর দ্য ইন্ট্রোডাকশন। ওকে। অনেকদিন টুইটার ছেড়ে পেলে তোমাদের সবাইকে দেখে দেখে মানে প্ল্যাটফর্মে দেখে ভালো লাগতেছে আসলে। অনেকদিন পর টুইটার কোনো কিছুর সাথে ইনভলভ। আচ্ছা, আহ আমার ওকে, স্ক্রিন শেয়ার করতে পারছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আহ আসিফ কি এখানে আছে? হ্যালো। আহ, ভাই আসসালামু আলাইকুম। ভাই আসিফ ভাই এখনো জয়েন করেনি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে জয়েন করবে ভাই। ওকে ওকে, ঠিক আছে। না আমি ওকে জাস্ট থ্যাংক ইউ জানাচ্ছিলাম আসলে ইনভাইটেশনের জন্য। রিচ করছে। ওকে, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম এবং আছি। থার্ড ইয়ার চলতেছে আমার পিএইচডি তে এখানে। তো এখানে হচ্ছে অনেক সময় নিয়ে করতে চাইছিলাম, বাট আসলে করতে পারিনি। গত এক সপ্তাহে কভার করার ট্রাই করছি। তো আমি এখানে কোনো খুব বেশি ডিটেলসে যাব না পার্টিকুলার টপিকসে। আমি হচ্ছে ওভারঅল টপিক নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের একটু হেল্প হয়, তোমরা একটু বুঝতে পারো যে আসলে বায়োমেডিক্যাল অপটিক্স এর রিসার্চটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে রিসার্চ গুলো ইভলভ হচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে থার্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট এখন, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি 2022-এ ফলে জয়েন করি এখানে। অ্যান্ড আমি পরে আমার ডিটেলস কিছু জানাবো। তো আমি শুরু করছি আসলে। ওকে, ফার্স্ট মায়ামি। সো কিছু ছবি দেখাচ্ছি, যেগুলো হচ্ছে মায়ামি বলতে কি আমরা বিচ বুঝি আসলে। তো মেইন বিচ, যদিও এগুলো ছবি আমার তোলা না, এরকম ভিউ কখনোই আমার পক্ষে এই মুহূর্তে পাওয়া পসিবল না। তো এগুলো অনলাইন থেকে নেওয়া, তোমাদের কিছু দেখানো আর কি। আর লেফট কর্নারের নিচে দেখি, এটা হচ্ছে মায়ামি বিচের মেইন পয়েন্ট, যেখানে হচ্ছে এই লেখাগুলো আছে। তো ওখানে ছবি তুলছিলাম, জাস্ট তোমাদের কিছু একটু দেখানো আর কি। আচ্ছা, ফ্রম প্রথম ইন্ট্রোডাকশন। সো বায়োমেডিক্যাল অপটিক্স আসলে কি? সো এখানে এখানে আসলে লাইট ইন্টারাকশন উইথ টিস্যু, কোথাও টিস্যুর উপরে লাইট পড়লে কি ধরনের বিহেভ করে, কি ধরনের চেঞ্জ আসতে পারে। তো সেই চেঞ্জের উপর ডিপেন্ড করে আমাদের কি ধরনের সিগন্যাল কালেক্ট করতে পারি, সিগন্যালের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিই যে আসলে কি আছে, মানে টিস্যুতে কোনো প্রবলেম আছে কিনা, বা কি ধরনের বিহেভ করছে করছে ন্যাচারাল বিহেভ বা আনন্যাচারাল বিহেভ করছে কিনা। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তুমি ছবিতে আল্ট্রাভায়োলেট, ভিজুয়াল ওয়েভলেন্থ, নিয়ার ইনফ্রারেড, তো এই ধরনের লাইট, লেজারও ইনক্লুডেড। তো এই লাইট গুলো যদি টিস্যুর উপর পড়ে তখন হচ্ছে কি ধরনের বিহেভিয়ার হয় এখানে হচ্ছে। তো সেটা হচ্ছে ক্যামেরা দিয়ে ডিটেক্ট করা হয়। তো এখানে অবশ্যই একটা লাইট সোর্স থাকবে এবং একটা ডিটেক্টর থাকে। ডিটেক্টেড সিগন্যালের উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়া যায় আসলে কি হচ্ছে, কেমন সিগন্যাল গুলো আছে বা টিস্যুটা কেমন আছে। তো এখানে একটা স্পেকট্রাম দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট হচ্ছে বিভিন্ন অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওয়াটার, টিস্যু, ফ্যাট, এর মধ্যে স্ক্যাটারিং আছে, অ্যাবজর্পশন আছে। এর উপর ডিপেন্ড করে আসলে ডিসিশনটা মানে সিগন্যালের বিহেভিয়ার টা চেঞ্জ হয়। সো এর মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদের। তো নেক্সটে যাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে লাইট টিস্যু ইন্টারাকশন। লাইট টিস্যু ইন্টারাকশন বলতে আমরা কি বুঝি, এখানে মেইনলি এই জিনিসগুলো আছে, যেমন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, যেটা আমরা ইন্টারে পড়ে আসছি, সেকেন্ড পেপারে মেবি ছিল। তো এই বিহেভিয়ার গুলোর উপর ডিপেন্ড করে
ইনস্ট্রুমেন্ট বা অ্যাপ্লিকেশন করা হয়েছে, যেমন রিফ্লেকশন উপর ডিপেন্ড করে রিফ্লেক্টেন্স স্পেকট্রোস্কোপি, রিফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে এন্ডোস্কোপি ক্রিয়েট করা হয়েছে। তো দেন আসছে হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটারিং, অ্যাবজর্পশন, ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং, অ্যান্ড ডিফিউজ রিফ্লেক্টেন্স, ডিফিউজ ট্রান্সমিটেন্স। এখানে ফরওয়ার্ড স্ক্যাটারিং কি হচ্ছে, লাইট যখন টিস্যুর উপর পড়ে, টিস্যুর অপটিক্যাল প্রপার্টিস এর উপরে মধ্যে কিছু লাইট অ্যাবজর্ব হয়ে যায় এবং সেই আহ, এবং অ্যাটিনিউয়েট হয় ইন্টেন্সিটি। তো এরপর ডিপেন্ড করে ডিফিউজ অপটিক্যাল ইমেজিং এবং নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ইমেজিং, এগুলোর প্রিন্সিপাল আসলে তৈরি করা হয়েছে। দেন ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং, এখানে কি হচ্ছে, লাইট টিস্যুর মধ্যে পড়ার পর টিস্যুর অপটিক্যাল প্রপার্টিজ, স্ক্যাটারিং, অ্যাবজর্পশন ডিপেন্ড করে প্রিভিয়াস মিডিয়ামে চলে আসে, তখন হচ্ছে সেটাকে সেই সিগন্যালটা কালেক্ট করে ডিসিশন নেওয়া হয়। এখানে কতটুকু অ্যাবজর্পশন এবং স্ক্যাটারিং হচ্ছে ডিপেন্ড করে টিস্যু প্রপার্টিজ এর উপর। যখন নর্মাল টিস্যু থাকে সেটা যদি চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, সিগন্যালে চেঞ্জ আসে, তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়া হয়। ডিফিউজ ট্রান্সমিশন হচ্ছে অপোজিট সাইড থেকে সিগন্যালটা কালেক্ট করা হয়। দেন আসছে হচ্ছে ফ্লুরোসেন্স। ফ্লুরোসেন্সে কি হয়, লাইট যখন পড়ে টিস্যুর উপরে, টিস্যুর মলিকুলার মলিকুলের উপর ডিপেন্ড করে হয় অন্য ওয়েভলেন্থ, কিছু ওয়েভলেন্থ পাওয়ার অ্যাবজর্ব করে, অ্যাকচুয়ালি এনার্জি অ্যাবজর্ব করে অন্য ওয়েভলেন্থের কিছু সিগন্যাল এমিট করে। তো তার উপর ডিপেন্ড করে ওর মধ্যে কোনো কিছু কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো কিছু অন্য কোনো মলিকুল আছে কিনা সেটা ডিটেক্ট করা যায়। তো এখানে হচ্ছে ফ্লুরোসেন্স হতে পারে হচ্ছে নর্মাল ফ্লুরোসেন্স এবং আবার হচ্ছে অটো ফ্লুরোসেন্স। নর্মাল রেগুলার ফ্লুরোসেন্সে হচ্ছে বাইরে থেকে কোনো এজেন্ট ইজেক্ট করা হয়, তার উপর ডিপেন্ড করে সিগন্যাল গ্র্যাব করা হয়। আর অটো ফ্লুরোসেন্সেও সিগন্যালের নিজস্ব বিহেভিয়ার উপর ডিপেন্ড করে, সিগন্যাল টিস্যুর নিজস্ব বিহেভিয়ার উপর ডিপেন্ড করে সিগন্যাল কালেক্ট করে, সিগন্যাল এমিট করে। দেন আসছে রামান। তো এখানে হচ্ছে এমি এক্সাইটেড এক্সাইটেড মলিকুলের সাথে এমিটেড যে সিগন্যালটা আসে সেটা ডিফারেন্স থাকে, তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়া হয়। তো ফার্স্ট যে রোটা আছে এখানে সবগুলো হচ্ছে ফাংশন অফ ইন্টেন্সিটি। এখানে ইন্টেন্সিটি কতটুকু চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়া হয় বা সিগন্যালের উপর সিগন্যালটা অ্যানালাইসিস করা হয়। আর পরে এগুলো হচ্ছে ফ্লোরেসেন্স এবং রামান হচ্ছে ফাংশন অফ ওয়েভলেন্থ। এখানে দেখছো তোমরা হচ্ছে ওয়েভলেন্থটা চেঞ্জ হচ্ছে, এক্সাইটেড আর এমিটেড ওয়েভলেন্থ যেটা আছে দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে, তার উপর ডিপেন্ড করে আসলে ফাংশনালিটি ডিফাইন করা হয়। এন্ড দেখছো এক্সাইটেশন লাইট আসছে একটা একটা লিকুইড একটা পার্টিকেলের উপরে, সেখানে ফ্লুরোসেন্সের জন্য অন্য একটা ওয়েভলেন্থের সিগন্যাল এমিট করে। আর রামানের জন্য আহ, একই ওয়েভলেন্থ এমিট করতে পারে, আবার ডিফারেন্ট ওয়েভলেন্থ এমিট করতে পারে। যখন ডিফারেন্ট আর ওয়েভলেন্থটা হচ্ছে রামানের জন্য যে ওয়েভলেন্থ এমিট হয় সেটা অনেক অনেক ছোট। তো এটার জন্য ডিফারেন্ট টেকনোলজি টেকনোলজি না টেকনিক ইউজ করা হয় ডিটেক্ট করার জন্য। তো এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো ওখানে এগুলো এই ফাংশনালিটি এই ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের উপরে আবার বায়োমেডিক্যাল অপটিক্সটা ভাগ হয়ে যায়, যে বিভিন্ন দিকে রিসার্চটা গড়ে উঠছে। তো এটার অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি থেকে আমরা যদি ভাগ করতে যাই তাহলে হচ্ছে আমরা কি থেরাপি আসে আর হচ্ছে ইমেজিং এবং ডায়াগনোসিস, এই দুটো অ্যাপ্লিকেশন আসে বায়োমেডিক্যাল অপটিক্স এর উপরে। থেরাপিতে কি আসে, থেরাপিতে আসে হচ্ছে ফার্স্ট, যেমন আমি এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি ডিটেলসে এগুলো যাব না, জাস্ট আইডিয়া যে আমরা রেগুলার লাইফ হয়তো জিনিসগুলো ইউজ করি বাট হয়তো জানি না যে আসলে কেন হচ্ছে বা কি ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে। তো আমি কিছু এক্সাম্পল এখানে শেয়ার করছি আর কি। ফার্স্টে যদি দেখি লেজার থেরাপি, এখানে ডিপ টিস্যু লেজার থেরাপি করা হয়, এখানে রিলিফ এবং টিস্যু স্টিমুলেট করার জন্য লেজার থেরাপি ইউজ করা হয়। দেন আসি যদি লেজার অ্যাবলেশন সার্জারি, আমরা যেটাকে বলি ল্যাসিক। এখানে আমরা ল্যাসিক হয়তো অনেকেই করিয়েছি বা করানো হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে। যেমন আমি মাঝখানে চিন্তা করছিলাম যে আমি ল্যাসিক করাবো, দেন হচ্ছে উম, এর কিছু স্টিল সাইড ইফেক্টস আছে যেটার কারণে আমি আর পরে করাইনি। তো এটা হচ্ছে বায়োমেডিক্যাল অপটিক্স এর ইনক্লুডেড। ফটো বায়োমডুলেশন থেরাপি, এখানে হচ্ছে লাইট দিয়ে থেরাপি দেওয়া হয়, আর ডিপ টিস্যু না, অন দ্য সারফেস। আর লেজার থেরাপির জন্য ডিপ টিস্যু থেরাপি দেওয়া হয়। ফটো জেনেটিক্স, এখানে লাইট দিয়ে কি বলে টিস্যুর বিহেভিয়ার না,
টিস্যু মলিকুলে কিছু চেঞ্জ আনা হয়, তারপর চেঞ্জের উপর ডিপেন্ড করে সিগন্যালটা কি ধরনের আহ কতটুকু চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়া হয়। এটা হচ্ছে লেজার এবং ফাইবার অপটিক্স এর উপর ডিপেন্ডেন্ট। দেন যদি আসি লেজার অ্যাপ্লিকেশন ইন ডেন্টিস্ট্রি, তো এখানে কি হয়, লেজার লেজারটা আমাদের সেন্সিটিভিটি যত না ফাস্ট, তার থেকে লেজার আরো ফাস্ট। এই টেকনোলজি ইউজ করে এই টেকনোলজিটাকে ডেভেলপ করা হয়েছে যে আমি যদি অনেক ফাস্ট কোনো সার্জারির মতো কোনো কাজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের মানে আমাদের যে দাঁতের যে সেন্সিটিভিটি সেখানে আসলে ধরা পড়বে না। সেই আইডিয়া থেকে জিনিসটাকে ডেভেলপ করা হয়েছে। ব্লু লাইট থেরাপি, একনি রিমুভের জন্য জিনিসটা অনেক সময় এটা ইয়াতে কি বল থেরাপিস্টটা ইউজ করে একনি রিমুভালের জন্য। দেন যদি আসি ইনফ্রারেড থেরাপি, এখানে কোলাজেন ডেভেলপমেন্টের জন্য, ভিটামিন ডি ইনক্রিজের জন্য জিনিসটা এই থেরাপিটা ইউজ করা হয়। ওকে, দেন যদি আসি ইমেজিং এবং ডায়াগনোসিস, এখানে হচ্ছে ডিটেকশনের ক্ষেত্রে আগেরটা হচ্ছে কিভাবে থেরাপি দেওয়া হয় বা টিস্যু রিমুভাল করা হয়। এবার এবার এখন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাও, হচ্ছে কিভাবে সিগন্যাল ডিটেক্ট করে ডিজিজ ডায়াগনোস করা যেতে পারে। অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, এটা অনেক ন্যানো স্কেলে, নট ন্যানো, মাইক্রো স্কেলে করা হয়। যখন এখানে যদি ছবিগুলো দেখো, এটা হচ্ছে একটা রেটিনার ছবি। রেটিনা নট কম সেন্সিটিভ, লেজার ইউজ করে রেটিনার উপর পেলে তারপর তো সেটা সিগন্যাল ডিটেক্ট করা হয়। তারপর দেখা হয় যে সেখানে আসলে কোনো ডিফারেন্স কিছু আছে কিনা। তো আমাদের চোখের ডাক্তারের কাছে অনেকেই গিয়েছিলাম, তো ওখানে তারা লেজার ফেলে আমাদের চোখের উপরে। তারা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি শর্ট ভার্সন, একটু ছোট ভার্সনের মতো করে ইউজ করে। এবং এখন এটার উপর অনেক রিসার্চ হচ্ছে এটাকে আরো এফিসিয়েন্ট করার জন্য। দেন যদি ফ্লোরোসেন্স ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি, এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, একটা সেলের মধ্যে মাইক্রোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং সেল বডি এগুলো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। তো এই সিগন্যাল যদি কোথাও যদি কোনো কোনো সেলের মধ্যে প্রবলেম থাকে, ডিজিজ থাকে, তো ছবি দেখে তার মধ্যে কি সেখানে ডিফারেন্ট বিহেভিয়ার পাওয়া যাবে। তো তার উপর ডিপেন্ড করে এটাকে ডিটেক্ট করা হয় আর কি। ওকে, দেন ডিফিউজ অপটিক্যাল ইমেজিং। আমার রিসার্চ ফিল্ড আসলে এই ফিল্ডে, ডিফিউজ অপটিক্যাল ইমেজিং এ। তো এখানে হচ্ছে এর আগে যখন কি বলে যখন হচ্ছে টিস্যু ইন্টারাকশন লাইট দেখাচ্ছিলাম, তখন হচ্ছে যে প্রিভিয়াস মিডিয়ামে চলে আসে বা ট্রান্সমিটেড হয়ে যায় লাইট। এখানে হচ্ছে সেই অ্যাপ্লিকেশন করা হয়, যেমন ব্রেনের সিগন্যালের কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সোর্স এবং ডিটেক্টর থাকে, তার উপর ডিপেন্ড করে ডিফিউজ অপটিক্যাল কতটুকু চেঞ্জ হচ্ছে। এবং স্ট্যান্ডার্ড বিহেভিয়ারটা আছে, একটা স্ট্যান্ডার্ড সিগন্যাল থাকে, স্ট্যান্ডার্ড সিগন্যালের সাথে কম্পেয়ার করে ব্রেনের মধ্যে ডিপ টিস্যু বলতে এখানে ডিপ টিস্যু না, থ্রি 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 মিলিমিটার পর্যন্ত, 3 মিলিমিটার 4 মিলিমিটার পর্যন্ত আহ, ভিতর পর্যন্ত যেতে পারে। তো সেই পর্যন্ত এটাকে ডিটেক্ট করা যায়। দেন হচ্ছে দেখ কনভেনশনাল পালস অক্সিমিটার, এটা অনেক মোটামুটি সবার জানা, যেহেতু কোভিড এর পর সবাই সবার কোভিড এর পর থেকে এই জিনিসটা সবার মোটামুটি জানা আছে যে হচ্ছে পালস অক্সিমিটার ইউজ করা হয় অক্সিজেনেটেড ব্লাড দেখার জন্য কতটুকু অক্সিজেন আছে। তো এখানে হচ্ছে ডিফিউজ অপটিক্স ইউজ করা হয়, ট্রান্সমিটেড ডিফিউজ অপটিক্যাল ইউজ করা হয় অ্যাকচুয়ালি। দেন রামান স্পেকট্রোস্কোপি, আমি অলরেডি প্রিন্সিপাল কিছু বলেছিলাম। তো এখানে হচ্ছে পাতা অনেক ধরনের পার্টিকেল, যে কোনো ধরনের পার্টিকেলের রামান বিহেভিয়ার আছে, একটা স্ট্যান্ডার্ড বিহেভিয়ার। তো তার সাথে স্ট্যান্ডার্ডের সাথে যদি এফেক্টেড কোনো মলিকুল থাকে বা কোনো পার্টিকেল থাকে, সেখান থেকে করা হয়। যেমন আমার এখানে একজন ফ্রেন্ড, ফ্রেন্ড বলবো না, মানে আমার সাথে পিএইচডি আমরা একসাথে করছি আর কি এখানে, উনি উনি হচ্ছে রামান স্পেকট্রোস্কোপি নিয়ে কাজ করেন। আম, তো আচ্ছা, তাহলে নেক্সট চাই যে হচ্ছে এন্ডোস্কোপিক অপটিক্যাল ইমেজিং। এখানে কি হয়, ফাইবার অপটিক্স এবং লেজার ইউজ করা হয়। ফাইবার অপটিক্স এখানে হচ্ছে অনেক জুম, কি বল, সেলের মধ্যে অনেক জুম করে দেখা যায়, ডিটেলস অ্যানালাইসিস করা যায় এই টেকনিকটা দিয়ে। ওকে, দেন যদি আসি ফটো অ্যাকুস্টিক ইমেজিং, এখানে লাইট ফেলা হয় কিন্তু ডিটেক্টেড সিগন্যালটা হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে। তো এখানে বিবির
সেল বিহেভিয়ার উপর ডিপেন্ড করে আল্ট্রাসাউন্ড সিগন্যালটা ডিফারেন্ট হয়। তো তার উপর ডিপেন্ড করে এই টেকনোলজিটা তো ডেভেলপ করা হয়েছে। দেন যদি আসলে লেজার ডপলার ফ্লোমেট্রি, এখানে ব্লাড ফ্লো ডিটেক্ট করা যায়। যেমন হচ্ছে লাইট ফেলে তার মধ্যে ডপলার ইফেক্ট অ্যানালাইসিস করে সেখানে লাইট কি বলে ব্লাড ফ্লো হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, এবং ঠিক আছে কিনা, সব অনেক কিছু অ্যানালাইসিস করা যায়। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি সবগুলো ডিফারেন্ট ফিল্ড কাইন্ড অফ। তো এর মধ্যে ডিটেলস অ্যানালাইসিস প্রতিটা ভাগ হয়ে যাচ্ছে এই 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 অ্যাপ্লিকেশন থেকে, এখান থেকে যদি আমরা অ্যাপ্লিকেশন বের করতে পারি। শোনা যাচ্ছে তো না তৃষা? হ্যাঁ, শোনা সবকিছু যাচ্ছে। ওকে ওকে। দেন হচ্ছে অটোফ্লুorescence ইমেজিং। এখানে কি হয়, সেলের মধ্যে যে বিল্ডিং কোনো ব্যাকটেরিয়া আছে কিনা তার উপর ডিপেন্ড করে, বা সেলের যে বিহেভিয়ার সেটার একটা অটোফ্লুorescence বিহেভিয়ার আছে। তা তার মধ্যে যদি ব্যাকটেরিয়া বা অন্য কোনো মলিকুল থাকে, অন্য কোনো পার্টিকেল থাকে, সেটা হচ্ছে এর মাধ্যমে ডিটেক্ট করা পসিবল। তো এই পিকচারটা হচ্ছে অটোফ্লুorescence এর, যেমন হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার। এখানে হচ্ছে একটা আলসার আছে, আলসারের মধ্যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ধরে গেছে এর মধ্যে। তো যেটা স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সেটা হচ্ছে এরকম সবুজ, সবুজ না, আহ, যেটা হচ্ছে সায়ান কালার এবং রেড কালার, সেই জায়গাগুলো ব্যাকটেরিয়া আছে। তো এই বিষয়টার উপর আমার প্রপোজাল ছিল। প্রপোজাল বলতে আমার কোয়ালিফাইড এক্সামের জন্য আমাকে একটা প্রপোজাল লিখতে হয়েছে। তো সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া ডিটেকশনের জন্য একটা কিছু প্রপোজ করতে হয়েছে। তো তো আমার আমি এই জিনিসটা নিয়ে কাজ করেছিলাম। সেখানে হচ্ছে দেখো এই সায়ান কালার, এই যে এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া এফেক্টেড। তো এইভাবেই আসলে ডায়াগনোস করা পসিবল ইমেজিং দিয়ে। আচ্ছা, সো ইম্পর্টেন্স অফ রিসার্চ ইন বায়োমেডিক্যাল অপটিক্স। সো বায়োমেডিক্যাল অপটিক্স কেন করা কেন করা হচ্ছে আসলে, উচিত বলা হচ্ছে না, কেন করা হচ্ছে। দেখেন এখানে, যদি দেখি তো অ্যাডভান্সমেন্ট ইন ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং, অলরেডি কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়েছি। তো এখানে হচ্ছে নন ইনভেসিভ অ্যান্ড মিনিমালি ইনভেসিভ টেকনিক্স। তো এখানে ইনভেসিভ টেকনিকের অ্যাপ্লিকেশন খুব কম। তো এখনকার রিসার্চের মেইন টার্গেট হচ্ছে নন ইনভেসিভ হতে হবে। হতে হবে বলতে হলে বেটার, কারণ কেউ ইনভেসিভ ইনভেসিভ পছন্দ করে না। ইনভেসিভ বলতে হচ্ছে যেমন সিরিঞ্জ দিয়ে বা কোনো কিছু হচ্ছে বডির মধ্যে ইনজেক্ট করে অ্যানালাইসিস করা, সেটা এখন কেউ পছন্দ করে না বা কেউ ইয়ে করতে তো সো এখন সবকিছু নন ইনভেসিভে শিফট হয়ে গেছে, যাচ্ছে। দেন হাই রেজলিউশন ইমেজিং। তো আমরা এতদিন ডিএসএলআর ইউজ করছি, এখন হচ্ছে মিররলেস ইউজ করছি, বাট স্টিল ইমেজিং এ কি বলে ওটাকে, ইমেজিং এর ক্যামেরার মধ্যে এখন ডেভেলপমেন্ট চলছে। তো এখন যেমন আমি রিসেন্ট একটা ক্যামেরা কিনেছিলাম, সেটা হচ্ছে 5000, রেজলিউশন হচ্ছে 5100 সামথিং। এটা হচ্ছে অনেক ছোট একটা ক্যামেরা, 1.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে ফুল সাইজ, মানে ক্যামেরাটার ফুল ডাইমেনশন। আর 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে সেন্সরটা আর কত ছোট। তো এই ক্ষেত্রে এখন ওই ক্ষেত্রে রিসার্চ হচ্ছে। তো এগুলোর জন্য বায়োমেডিক্যাল অপটিক্স রিসার্চ দরকার। রিয়েল টাইম মনিটরিং, এতক্ষণ যেগুলো আমি অ্যাপ্লিকেশন দেখালাম মোটামুটি, এগুলো কি হয়, ছবি নিয়ে সিগন্যাল কালেক্ট করে, সিগন্যাল অ্যানালাইসিস করে, দেন হচ্ছে আমরা দেখছি যে আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট বা কতটুকু আহ, কোনো প্রবলেম আছে কিনা সেলের মধ্যে বা টিস্যুতে। কিন্তু এখন ডিমান্ড কি আছে, এখন ডিমান্ড হচ্ছে যে রিয়েল টাইম ইমেজিং করা যায় কিনা। তো তুমি ইমিডিয়েটলি পিকচার নিবে না, ভিডিও চলতে থাকবে, এর মধ্যে অ্যানালাইসিস চলতে থাকবে, সাথে হচ্ছে কি আউটপুট চলে আসবে। তো আমি যাতে দেখতে পারি। এর মেইন রিজনটা কি, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। যখন হচ্ছে ডাক্তাররা কোনো আহ, রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছে, কতটুকু ইমপ্রুভ হচ্ছে কি না, সেটা তাদের ইমিডিয়েটলি দরকার। না হলে কি পরের দিন আবার আসবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। মানে তার থেকে যদি রিয়েল টাইম হয়, জিনিসটা অ্যানালাইসিস অনেক ইজি হয়ে যাবে। তো এখন হচ্ছে এই জন্যই এদিকে চলে যাচ্ছে, রিয়েল টাইম মনিটরিং এর দিকে। আর্লি ডিজিজ ডিটেকশন, যেমন হচ্ছে আমরা রিসেন্ট গত 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 বছর না, 2023 সালে আহ, লস এঞ্জেলেসে গিয়েছিলাম। সেখানে হচ্ছে ক্লিনিক্যাল ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেক্ট করা হয়েছে আমাদের ডিভাইস দিয়ে। আমি ডিভাইস পরে দেখাবো। আবার হচ্ছে নতুন আইডিয়া নিয়ে, সেটা হচ্ছে থার্মাল অ্যানালাইসিস, যে থার্মাল অ্যানালাইসিস দিয়ে
কি করা যেতে পারে। তো সেখান থেকে আমরা যে অ্যানালিসিস করে ফার্দার রেজাল্ট আসছে যে আমরা ব্যাকটেরিয়া স্কিমিয়া আর্লি ডিটেক্ট করতে পারবো ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে। আমরা ডায়াবেটিক ফুড আলসার নিয়ে কাজ করি। তো তো এর মধ্যে হচ্ছে 4 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে আমরা বলতে পারবো যে এখানে ব্যাকটেরিয়া হতে পারে। তো এটা হচ্ছে আর্লি ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এখন। দেন যদি আসি ডেভেলপমেন্ট অফ নোভেল থেরাপিস, তো আহ, আগে থেকে অনেক থেরাপি আছে অলরেডি, আমি অ্যাপ্লিকেশন কিছু দেখিয়েছি, কিন্তু স্টিল দেয়ার ইমপ্রুভমেন্ট হচ্ছে। টার্গেটেড ট্রিটমেন্ট, যে স্পেসিফিক কোনো রোগের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারছি কিনা। তো যখন আমরা হচ্ছে ক্লিনিকে যাই, ইমেজিং করি, ইমেজিং করার পর তখন আইডিয়া আসে যে আচ্ছা এটা যদি আমি ওইভাবে দেখতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তখন কিছু আইডিয়া আসে। তো কিভাবে আইডিয়া সেটা নিয়ে আমি কিছু কথা বলবো পরে, বাট আপাতত এখানে। দেন ডাইনামিক থেরাপি, কন্টিনিউয়াস যদি আমি থেরাপি দিতে চাই, তার মধ্যে কি আমার হচ্ছে রিয়েল টাইম মনিটরিং কাইন্ড অফ জিনিস। তো এই সবগুলোই লুপের মতো, যে একটা হলে আরেকটা দেখা যাচ্ছে যে অটোমেটিক মিট আউট করে যাচ্ছে। দেন লেজার সার্জারি, যে লেজার সার্জারি আরো কিভাবে ইমপ্রুভমেন্ট করা পসিবল। যদিও আমার লেজার ফিল্ড না, সো জাস্ট এখানে অ্যাপ্লিকেশন কিভাবে ইমপ্রুভ করা পসিবল আমি এখানে ডিটেইলস যাব না। তো বাট স্টিল এখানে সেখানে কাজ চলছে আর কি। রিসার্চ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়োলজিক্যাল প্রসেস। তো হিউম্যান বডি বা মাইস মডেলের মধ্যে অনেক ধরনের পার্টস। তো প্রতিটা টিস্যুর বিহেভিয়ার, সেলুলার এবং মলিকুলার লেভেলের কি ধরনের বিহেভিয়ার হচ্ছে, এগুলো রিসার্চ এখনো চলছে। এখনো আন্ডারস্ট্যান্ড করা ট্রাই হচ্ছে যে আসলে কি হচ্ছে। ফাংশনাল ইমেজিং, যে বিভিন্ন সেলের মধ্যে আবার মলিকুল আছে, মলিকুল লেভেলে যদি আমি যাই তখন কি ধরনের অ্যানালাইসিস হচ্ছে, সেটার জন্য ফাংশনাল ইমেজিং করা হচ্ছে। ড্রাগ ডেভেলপমেন্ট, ইমেজিং এর মাধ্যমে ড্রাগ কিভাবে দেয়া যেতে পারে। যেমন হচ্ছে যদি আমি বলি লেজার থেরাপি, স্টিল কিন্তু এটা থেরাপি কাইন্ড অফ, যদিও ড্রাগ না, ডিরেক্ট ড্রাগ না, বাট হিলিং এর জন্য জিনিসটাকে ইউজ করা হচ্ছে। তো ড্রাগের ড্রাগের অ্যানালাইসিসও করা হচ্ছে ইমেজিং দিয়ে, লাইট ফেলে তো কি ধরনের বিহেভিয়ার হচ্ছে, সেটার সাথে হিউম্যান বডিতে কি ধরনের বিহেভিয়ার হতে পারে, এ ধরনের অ্যানালাইসিস স্টিল চলতেছে এখনো। দেন মেডিকেল অ্যাপ্লিকেশন, যেমন আহ, আমি যখন আমার পরে একটা রিসার্চ ট্রেন্ডের মতো দেখাবো, তো তখন দেখবো হচ্ছে আহ, অনেকগুলো প্রবলেম চলে আসে ক্লিনিক্যালে গেলে। ক্লিনিকে গেলে ডাক্তাররা কিন্তু এ ধরনের, তারা এভাবে চিন্তা করে না। তারা যেভাবে ফলো করে, যেমন আমরা রেগুলার কি জানি, ডাক্তার হচ্ছে তারা পড়ে, মুখস্থ করে, তারা জানে জিনিসটা কি, তারা অ্যাপ্লিকেশন করে। বাট ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যখন যাই, তখন হচ্ছে আমরা ট্রাই করি জিনিসটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়, যে এটা রিয়েল টাইম হতে পারে, বা আরো কি ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, জিনিসটা কিভাবে ইজি করা পসিবল, সেটা আমরা ওখানে ট্রাই করি। যেমন তারা হচ্ছে কোনো অ্যানালাইসিস করতে গেলে বিভিন্ন পার্টিকেল নিয়ে মানে কেমিক্যাল নিয়ে অ্যানালাইসিস করতে গেলে এক ওয়েবসাইট থেকে আর ওয়েবসাইটে যায়, ওখানে গিয়ে অ্যানালাইসিস করে। বাট ইঞ্জিনিয়ার হিসেবে তোমার মাথায় আসবে আমি জিনিসটাকে অটোমেট করতে পারি কিনা, যে সব আমার একবারে চলে আসবে, আমি কোড করতে পারি কিনা, যে সব ওয়েবসাইট বা বিভিন্ন সোর্স থেকে আমি ডিরেক্ট একটা ফাইলে নিয়ে আসবো। তো এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে কি ইঞ্জিনিয়ার হিসেবে বায়োমেডিক্যাল অপটিক্স এর রিসার্চ করে এগুলো মাথায় আসতে পারে এখন। দেন ইন্টিগ্রেশন অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেলিমেডিসিন। টেলিমেডিসিন যদিও অনেক দিন ধরে জিনিসটা ডেভেলপমেন্ট চলছে, বাট এআই হচ্ছে একেবারেই নতুন। তোমরা জানো যে চ্যাট জিপিটি চলে আসছে, ডিপ সিক চলে আসছে। তো এগুলোর সাহায্যে এখন ইমেজিং, বায়োমেডিক্যাল অপটিক্স এর বিভিন্ন অ্যাপ্লিকেশন, থেরাপি বলো বা ইমেজিং বা ডায়াগনোসিস বলো, এগুলো কিভাবে হতে পারে, আরো কিভাবে ইমপ্রুভ করা পসিবল, অটোমেট করা পসিবল, সেটা চলছে এখন। দেন ফিউচার পটেনশিয়াল ইনোভেশন, আরো অনেক ধরনের ইনোভেশন আসছে, যেটা হচ্ছে তুমি যখন ফিল্ডে চলে আসবা তখন তোমার মাথায় আসবে যে এটা কিভাবে হতে পারে, আরো অনেক ধরনের কিভাবে হতে পারে। তো এখানে তোমাদের অনেকে ইলেকট্রিক্যালে আছো, বায়োমেডিক্যালে আছো, তারপর বা অন্যান্য ডিপার্টমেন্টে আছো, তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে যে তুমি বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনে, বায়োমেডিক্যাল অপটিক্স এসে করতে পারছো। যেমন আমি ইলেকট্রিক্যালে ছিলাম, তো ইলেকট্রিক্যাল থেকে যখন আমি আসছি এসে, আহ, আমাদের যে ডিভাইস আছে, ডিভাইসটা হচ্ছে ডিরেক্ট আর্ডিনো নিয়ে কাজ করছে, তারা হচ্ছে আর্ডিনো বোর্ড নিয়ে কাজ করছে, যে জিনিসটা ইজি। তারা সার্কিট সম্পর্কে অতটা আইডিয়া নেই, তারা জানে সার্কিট নিয়ে কাজ করা পসিবল, তারা সার্কিট নিয়ে কাজ করছে, ওকে ফাইন। দেন আমি যখন জয়েন করি, দেন হচ্ছে প্রফেসরকে বললাম যে আহ, আমরা তো জানি যে একটা মাইক্রোকন্ট্রোলারের যে
সরি আর্ডিনো যে মাইক্রো কন্ট্রোলারটা আছে সেটা নিয়ে আমরা ডিরেক্ট কাজ করতে পারি, তাই না? তো এর জন্য আমার ডিরেক্ট আর্ডিনো বোর্ড কেন দরকার? তো প্রফেসর তখন হচ্ছে চিন্তা বলছে যে হ্যাঁ আমরা চিন্তা করছি, কারণ তখন আমাদের এটা দরকার হয়নি, তখন শুধু দরকার ছিল যে আমরা টেকনোলজি ডেভেলপ করি, এটাকে স্মল করা বা মিনিয়েচার করা, এরকম টেন্ডেন্সি তখন ছিল না। তখন হচ্ছে আগে আমাদের কাজ করা দরকার, কাজ করি, কারণ এটার জন্য করতে গেলে আর হয়তো 2 মাস দিতে হবে, বাট এখানে 2 মাস তো অনেক ইম্পর্টেন্ট। এটা হয়তো কোনো একজনকে আন্ডার গ্রেড বা মাস্টার্স লেভেলে কাউকে বললে সে এটাকে একটা স্মল ফরম্যাটে নিয়ে আসতে পারবে, বাট তা সো বিভিন্ন ফিল্ডে যখন আসে তখন হচ্ছে কি ফিউচার পটেনশিয়াল ইনোভেশনটা কি হতে পারে তোমাদের মাথায় আসবে। ওকে, ওকে, একটু ব্রেক দিই। তো আমি 22-এ আসছিলাম, 22 সালে হচ্ছে আমি ঘুরতে গেছিলাম ফ্রেন্ডদের সাথে। ফার্স্টে এটা হচ্ছে আহ, নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজ। ওখানে ওই দিন টেম্পারেচার ছিল -7 ডিগ্রি সেলসিয়াস, আমি জানতাম না। তো আমি চলে গেছিলাম, গিয়ে দেখছি মানুষজন নেই, তো ছবি টবি তুলছি কিছু। এটা তোমাদের আপু, আমাদের 14 ব্যাচেরই, ওর পিতা ও টেম্পল ইউনিভার্সিটিতে আছে। দেন আমি হচ্ছে ওয়াশিংটন ডিসি গিয়েছিলাম, এটা হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল, ওখানে গিয়ে ছবি তুলছি। দেন হচ্ছে এটা নিউ ইয়র্কে তোলা, নিউ ইয়ার ইভসে। নিউ ইয়ারে যে বল ড্রপ হয়, তোমরা হয়তো খবরে দেখে থাকবে যে 31st নাইটে 12টা 1 মিনিটে না, 12টা জাস্ট যখন হয় তখন হচ্ছে একটা বল পড়ে আর কি। তো ওইটা আমি গেছিলাম, ওখানে ছিলাম আর কি। যদি অনেক দূর, এই যে এখানে এত দূর থেকে অনেক ভিড় থাকে, সকাল থেকে মানুষ গ্যাদারিং করা শুরু করে। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যার পর, তো অনেক দূর চলে আসি, বাট দেখতে পারছি, বাট ছবিতে আসে না। ওকে, টপিকে আসি আবার। রিসার্চ অপরচুনিটি ইন বায়োমেডিকেল অপটিক্স। তো এখানে কি ধরনের অপরচুনিটি আছে, কি কি হতে পারে সেটা একটু দেখি আমরা। ফার্স্টে আসি। আহ, এটা আসলে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, এটা তোমরা জানো যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, সো ইঞ্জিনিয়ারিং থাকতেছে, মেডিকেল লাইটাও থাকতেছে। তো ফার্স্ট যদি আসে বায়োলজি, এখানে অবশ্যই বায়োলজি থাকবে। বায়োলজি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আহ, আমি যখন ইলেকট্রিক্যাল থেকে আসি, আসার পর আমি হচ্ছে কিছু বুঝতাম না, যখন আমি ফিল্ডে জয়েন করি তখন হচ্ছে বায়োমেডিক্যাল হিউম্যান বডি টিস্যু টিস্যু মলিকুলার বিহেভিয়ার সম্পর্কে কোনো আমার আইডিয়া ছিল না। আমার প্রফেসর অনেক হেল্পফুল, অনেক কনসিডার করে, তো সে হচ্ছে টাইম দিয়েছে যে হ্যাঁ টাইম নাও, শিখো। শিখেছি, আস্তে আস্তে হবে, সমস্যা নেই। তো এখানে বায়োলজিটা অনেক ইম্পর্টেন্ট। তো আহ, তোমরা যদিও বায়োলজি নাও পড়ে থাকো, যদি ফিল্ডে আসো তোমাদের বায়োলজির উপর অনেকগুলো কোর্স করতে হবে, কোর্স করে রিলেটেড কোর্স করতে হবে, করে তোমাদের আইডিয়া নিতে হবে যে আসলে কি হচ্ছে। দেন যদি আসে কেমিস্ট্রি, এখানে আহ, যেমন কেমিস্ট্রিও আছে। আমার প্রফেসর হচ্ছে আন্ডারগ্রেড করছে কেমিস্ট্রিতে, দেন হচ্ছে পিএইচডি করছে হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কেমিস্ট্রি যদি আমি বলি, আমার অ্যাপ্লিকেশন কোথায়, আমাদের ফ্যান্টম বানাতে হয়। যে আমরা ডিভাইসটা তৈরি করি, ডিভাইসটা হচ্ছে বিহেভিয়ার কেমন হচ্ছে সেটা আমরা ডিরেক্ট ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে যেতে পারি না, বা হিউম্যানের উপর যাওয়ার আগে আমাদের উপর দেখতে হয় যে ফ্যান্টমের উপর কেমন হচ্ছে। ফ্যান্টম কি? আহ, একটা হচ্ছে কি বলি, অ্যাগার বেস ফ্যান্টম, ধরো বিভিন্ন কেমিক্যাল দিয়ে টিস্যু টাইপ, একটা টিস্যু টাইপ প্রপার্টিজ এর উপর, টিস্যু টাইপ, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, দেন স্ক্যাটারিং কোএফিসিয়েন্ট, এগুলো ক্রিয়েট করা হয়, তৈরি করে তার উপর ডিভাইসটা টেস্ট করা হয় ফার্স্ট। ওকে, দেন যদি আসি ফিজিক্স, অপটিক্স। তো জানি তো আমরা আসলে ইন্টারে ফিজিক্সে অপটিক্স পড়ছিলাম, প্রতিফলন প্রতিসরণ এগুলো নিয়ে। তো এগুলোর অনেক কিছুই আহ, লাগে। তো আমার ফিজিক্স ইন্টারে স্ট্রং পয়েন্ট ছিল, যদি অনেকেরই তোমাদের হয়তো। তো সেটার জন্য হয়তো আমি ইন্টারেস্টটা পাচ্ছিলাম যে এই ফিল্ডে আমি কাজ করতে পারবো। দেন যদি আসি ম্যাথমেটিক্স, আমাদের সিমুলেশন করতে হয়, কম্পিটিশন করতে হয়। আমার কাজ হচ্ছে ডিফিউজ অপটিক্সে সিগন্যাল কারেকশনের উপরে, যে সিগন্যাল আমি কিভাবে কারেক্ট করতে পারি। এর জন্য আমার ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হচ্ছে। তো তোমাদের ম্যাথ সম্পর্কে অনেক স্ট্রং হতে হবে, ম্যাথে অনেক স্ট্রং হতে হবে। দেন কম্পিটিশন, যেমন সিমুলেশন কাজ, সিমুলেশন তোমরা শিখতে পারবে যদি তোমাদের ম্যাথ স্ট্রং হয়। আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এন্ড কম্পিটিশন যদি থাকে, তোমরা হচ্ছে সিমুলেশনের কাজগুলো করতে পারবে, বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। ম্যাটেরিয়াল সায়েন্স, তো এখানে যেমন কেমিস্ট্রি হচ্ছে কি কেমিক্যাল নিয়ে, সো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালও ইউজ করতে হয়।
আমাদের হয়তো ডিরেক্ট কাজ নেই, বাট আমার ডিপার্টমেন্টের অন্যান্য প্রফেসর যারা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অবভিয়াসলি বায়োমেডিকেল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সব ধরনের অ্যাপ্লিকেশন আছে এখানে। ইলেকট্রিক্যালের জন্য হচ্ছে ডিভাইস ডেভেলপমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল হচ্ছে মেকানিক্যাল পার্ট যেমন ডিজাইনিং করতে হয়, 3D মডেলিং করতে হয়। তো এর জন্য হচ্ছে আমরা আন্ডারগ্রেড হায়ার করি। হায়ার করি বলতে তাদেরকে পেও করা হয়, অনেক সময় ভলেন্টারি হয় অনেক। তো কেন? তাদের হচ্ছে 3D মডেলিং এর জন্য, যে আমাদের ডিভাইস করতে হচ্ছে, ফ্যান্টম করতে হচ্ছে, ফ্যান্টমের মডেলিং কিরকম হবে, 3D ডিজাইনটা কেমন হবে। তো তাদের কাছে মডেলিং করতে হয়। আমরা এখানে টাইম স্পেন্ড করি না। তো কাউকে ধরা হয়, বলা হয় যে তোমার এটা টাস্ক, তুমি এটা করে দাও। তো একটা সেমিস্টারের জন্য হচ্ছে তাদের হায়ার করা হয়, তারা করে দেয়। দেন ওকে, দেন কম্পিউটার সায়েন্স অবভিয়াসলি কম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লাগে, অ্যাপ্লিকেশন করতে হয়। দেন হচ্ছে তোমাদের ডিভাইস গুলো কনফিগার করতে হয়। যেমন আমার কারেন্ট ডিভাইস যেটার উপর আমি কাজ করছি সেটা হচ্ছে আমার রাজবেরি নিয়ে, রাজবেরি পাই দিয়ে অপারেট করতে হবে। তো আমি যখন শুরু করছিলাম, তো এখানে অনেক টাইম দিতে হয়। আহ, আমি এর আগে কাজ করিনি, যদিও তুমি যদি কাজ করো ওই জিনিসটাকে অপারেট করার জন্য অনেক ধরনের, যেহেতু এটা ওপেন সোর্স, এখানে এক্সাক্ট কোনো প্রসিডিউর নাই। এখানে সার্চ করে বের করতে হয় জিনিসটা কনফিগার কিভাবে করবো। তো এখানে টাইম দিতে হয়। তো এখানে কম্পিউটার সায়েন্স যদি তারা বুঝতে পারে, তারা পাইথন নিয়ে কাজ করে বা লিনাক্স নিয়ে কাজ করে, তো তো তাদের জন্য একটা জিনিসটা ইজি। তো আমাদের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টও আছে ল্যাবে। তো সে হচ্ছে এই পার্ট গুলো দেখে। দেন আসে হচ্ছে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স। রিসেন্টলি মেশিন লার্নিং, তো জানোই সব সেক্টরে মেশিন লার্নিং চলে যাচ্ছে। কাইন্ড অফ আমাদের যেখানে ইন্টারেস্টিং বিষয়, আমাদের এখানে কম্পিটিশন হয় টুকটাক। কেন যে মেশিন লার্নিং থাকলেই সে কিছু পাচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ড কিছু একটা প্রাইজ পাবে। তো এরকম একটা হয়ে গেছে। দেন ডেটা সায়েন্স, তো ডেটা সায়েন্স হচ্ছে কি, তোমাদের ডেটা অ্যানালাইসিস অনেক কিছু ইনক্লুডেড। তো এগুলো সম্পর্কে আইডিয়া থাকলে জিনিসটা হচ্ছে তোমার জন্য স্ট্রং পয়েন্ট, যে তুমি জিনিসগুলোতে কোপ আপ করতে পারবে ইজিলি। তো সবকিছু মিলে আমি আসলে বায়োমেডিকেল অপটিক্স। তো আমাদের ল্যাবের মধ্যে মেইনলি আমরা ডিফিউজ অপটিক্স নিয়ে কাজ করি। দেন আমাদের মডেলিং এর জন্য মেকানিক্যাল থেকে আসে। আমার আন্ডারগ্রেড সে হচ্ছে ইলেকট্রিক্যালে। তো সে তাকে আহ, আমি গাইড করি তাকে, যে ইলেকট্রিক্যালের জিনিসটা সার্কিট এভাবে বানাও, এইভাবে সিমুলেশনটা রান করো, বা পিসিবিটা এইভাবে ডিজাইন করো। কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিস, যেগুলোর জন্য যদি আমি টাইম টাইম দিই সেটা হচ্ছে টাইম ওয়েস্ট এখানকার পার্সপেক্টিভে। পিএইচডি স্টুডেন্ট এখানে এগুলো করার কোনো দরকার নেই, কারণ এগুলো হচ্ছে কাইন্ড অফ টেকনিক্যাল থিং। তোমার থিঙ্কিং এখানে ওয়েস্ট করার দরকার নেই। তো এখানে হচ্ছে এই জন্য হচ্ছে সব ধরনের জিনিসগুলো এখানে লাগে। যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে মেডিকেল থেকে। তো সে কি ক্লিনিক্যাল পার্টটা দেখে, ক্লিনিক্যাল ইমেজিং, ক্লিনিক্যাল ডেটা অ্যানালাইসিস। উন্ড নিয়ে যেহেতু আমরা কাজ করি, অনেকে হচ্ছে উন্ডে প্রবলেম হয়, যে দেখলে যে জিনিসগুলো অনেক ধরনের কাটাছেঁড়া থাকে, জিনিসটা আসলে অনেক সময় হতে পারে অনেকেরই। তো এই জন্য হচ্ছে কি, সে ওই পার্টটা দেখে, যে ইমেজিং ক্ষেত্রে, অ্যানালাইসিস ক্ষেত্রে যাতে হচ্ছে অন্যদের এই জিনিসটা হ্যান্ডেল করতে না হয়, এরকম আর কি। কম্পিউটার সায়েন্স থেকে আছে অলরেডি বলছি আমি। ওকে, নেক্সট যে ইনোভেশন, অপটিক্সের ইনোভেশন, মেডিকেল ডিভাইস। আমরা যতগুলো দেশে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সব হচ্ছে ডেভেলপ করা কি ইঞ্জিনিয়ারদের। ডাক্তাররা শুধু ইউজ করে, তারা জানে না কিভাবে ইউজ করে। তারা জানে কিভাবে ইউজ করে, বাট ইন্টারনাল ফিজিক্স জানে না। তো ইনোভেশন এখনো হচ্ছে ছোট ডিভাইস করা, কস্ট এফিশিয়েন্ট ডিভাইস করা। তো এগুলো হচ্ছে বেসিক ধারণা, বেসিক হচ্ছে আইডিয়া। দেন হচ্ছে মিনিয়েচার করা, ছোট করে নিয়ে আসা। যেমন আমি কারেন্ট ডিভাইসটাকে হচ্ছে সার্কিট ছোট করা ট্রাই করবো, মানে ট্রাই করছি, মানে আমি ট্রাই করছি, ট্রাই বলতে সার্কিটটাকে ছোট করব। আমার এত বড় ডিভাইস দরকার নেই। আমার জাস্ট সার্কিট থাকবে আর ডিটেক্টর থাকবে। যেমন হচ্ছে স্মার্টফোন বেসড ডিভাইস, তো আমার সার্কিট থাকবে, ডিভাইস থাকবে, নাথিং এলস। তো আমি এখানে এখানে এখনো ইনোভেশন চলছে আর কি। দেন যদি ক্লিনিক্যাল অ্যানালিসিস বলি, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসের জন্য ক্লিনিক্যাল ডেটা কিভাবে অ্যানালাইসিস করা হচ্ছে, তো এগুলো এগুলো একেবারে মেজর সেক্টর না। এগুলো হচ্ছে সাব সেক্টর, যে অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে একটা পাবলিকেশন হয়ে যাচ্ছে। আমি তোমাদের দেখাবো রিসার্চ ট্রেন্ডটা কিভাবে হচ্ছে, সেখানে তোমরা দেখবে যে অ্যানালাইসিস উপর ডিপেন্ড করে অনেক পাবলিকেশন হচ্ছে, অ্যাপ্লিকেশন উপর ডিপেন্ড করে পাবলিকেশন হচ্ছে। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, যে ক্লিনিকে আমরা ডিভাইসটা কিভাবে ইউজ করতে পারছি, বায়ো অপটিক্স এর কনসেপ্ট কিভাবে ইউজ করতে পারছি। আহ, তো
অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমরা ইনোভেট করতে পারি, যে আমাদের ডিভাইস বায়ো এটা কি বলে ডায়াবেটিক ফুড আলসারের জন্য কাজ করছে, এটা কি ভাস্কুলার ক্যালসিফিকেশনের জন্য কাজ করবে? তো আমরা ওটা নিয়ে চলছে যে একই ডিভাইস আমরা ভাস্কুলার ক্যালসিফিকেশন নিয়ে কাজ করছে। আমাদের রিসেন্টলি জয়েন করছে, ও সেকেন্ড ইয়ারে, ও কাজ করছে হচ্ছে সেম ডিভাইস বাট অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। তো সেটা যখন ক্লিনিকে চলে যাবে, ডিরেক্ট পেশেন্ট নিয়ে কাজ করবে, তার একটা ওখানে থাকবে যে হ্যাঁ আমি এখানে ডিভাইসটাকে ইউজ করতে পারছি। স্পিড, তোমাদের অলরেডি বললাম যে এখন হচ্ছে আমি রিসেন্টলি জানুয়ারিতে হচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করে আসি সান ফ্রান্সিসকোতে। তো ওখানে ওখানে অনেক স্টল থাকে, অনেক কোম্পানি থেকে, পসিবলি 6,000-এর মতো স্টল ছিল, অপটিক্সের বিভিন্ন ফিল্ড থেকে আসছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে এত বড় একটা, এটা কি বলে, এক্সপো বলে, এক্সপোতে অ্যাটেন্ড করছি। তো ওখানে দেখছি হচ্ছে যে স্টিল ক্যামেরার স্পিডের উপর নিয়ে কাজ করছে তারা, যে এই ক্যামেরা হাই স্পিডে সিগন্যাল গ্র্যাব করতে পারে, ফ্রেম রেট বেশি হতে পারে। তো ইনোভেশন এখনো চলছে ক্যামেরার মধ্যে বা ডিটেক্টরের মধ্যে। পয়েন্ট অফ কেয়ার, যে অ্যাপ্লিকেশন, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। যে ফার্স্টে কি ছিল, ডিভাইস নিয়ে যেতে হতো, এখন হচ্ছে কি স্মার্টফোন দিয়ে ইউজ করা হচ্ছে, যে স্মার্টফোন দিয়ে তুমি কিভাবে সিগন্যাল গ্রাফ করে অ্যানালাইসিস করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। কস্ট এফিসিয়েন্সি অলসো, দেখো যে এমআরআই বা অন্যান্য যেসব সিটি স্ক্যান, এসব আছে, এসব তো অনেক কস্টলি। আর বাংলাদেশ স্টিল গুড, ওকে। এখানে তোমরা যখন আসবা দেখবা যে এখানে অসুস্থ হওয়া হচ্ছে একটা অভিশাপের মতো, এত পরিমাণ খরচ। তো এই জিনিসগুলোকে হচ্ছে এখন কস্ট এফিশিয়েন্ট কিভাবে করা যায় সেটা ট্রাই করা চলছে। আমি যদি বলি এখানে এক্সপেন্সের কথা, এটা জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে 2022-23 সালে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করি। তো আমি ইমার্জেন্সিতে ভর্তি হই। আহ, আমার সিটি স্ক্যান করে, মাথায় যেহেতু লাগছিল, সিটি স্ক্যান করে, পায়ে দুটো এক্সরে করে, আর দুটো হচ্ছে পেইন কিলার দেয়। আমি 4 ঘন্টা ইমার্জেন্সিতে ছিলাম। তো আহ, মুখে তো অলরেডি সিটি স্ক্যান করছে, আমাকে ছেড়ে দিছে, বলছে হচ্ছে আইবুপ্রোফেন মানে হচ্ছে পেইন কিলার খাইতে হবে কয়েকদিন। কয়েকদিন মানে হচ্ছে 3 সপ্তাহ মতো মনে হয়। করার পর চলে আসছি আমি। আসছি তো কয়েক সপ্তাহ পর বিল আসছে। তো এই এতটুকুর জন্য আমার বিল আসছে হচ্ছে $48,000। নট 4800 না, 4,800 না, $48,000 প্লাস বিল। এই বিল দেখে তো আমার মাথা ঘুরে গেছে। দেন হচ্ছে কি, তারপর হচ্ছে কথাবার্তা বলে হেলথ ইন্স্যুরেন্স সব কিছু কভার করে দেন হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমি এখন মান্থলি পে করি 20 টাকা করে, মানে $20 করে আসলে। তো হেলথ সেক্টর অবস্থা এরকম আর কি, ইউএসএ তে, কানাডাতে। তো এই জন্য হচ্ছে কি জিনিসটাকে কস্ট এফিশিয়েন্ট করা ট্রাই করতেছে স্টিল। আচ্ছা, আহ এখন যদি অপরচুনিটি নিয়ে কিছু কথা বলি, তাহলে হচ্ছে বায়োমেডিক্যাল অপটিক্স এর পিএইচডি স্কলারশিপ। এখানে অবভিয়াসলি আমি এখানে স্কলারশিপে আছি ফুল ফান্ডে। তো এখানে যদি অনেক, আমি যখন কনফারেন্সটা অ্যাটেন্ড করলাম, এখানে অনেক অনেক রিসার্চ হচ্ছে অপটিক্স এর উপরে। সেই কনফারেন্সটাই ছিল অপটিক্স এর জন্য। তো এখানে হচ্ছে আমাদের 6 দিন ধরে কনফারেন্স ছিল। প্রতিদিন টক ছিল, প্রেজেন্টেশন ছিল, পোস্টার প্রেজেন্টেশন, দেন হচ্ছে ওরাল প্রেজেন্টেশন, সবই ছিল। প্রচুর কাজ হচ্ছে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, সবার কনসেপ্ট আলাদা, সবার অ্যাপ্লিকেশন আলাদা। আবার অনেকে হচ্ছে কি একই ফিল্ডে কাজ করছে, একই জিনিস নিয়ে, কিন্তু তাদের কি বলে পাথওয়েটা আলাদা, তাদের অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। অনেকে মেশিন লার্নিং, অনেকে কনভেনশনাল ওয়েতে ট্রাই করছে। তো সবাই সলভ করা ট্রাই করছে বিভিন্ন প্রবলেম। জব সেক্টরসে যদি আসি, ফার্স্টে আসি কি একাডেমিয়া, এবং তারপর আসছে ইন্ডাস্ট্রি। এক্সকিউজ মি। তো একাডেমিয়াতে ফার্স্টে আসি কি পোস্ট ডক্টরাল ফেলো। পোস্ট ডক পজিশন অনেক এখানে। পিএইচডি করার পর পোস্ট ডক করতে হয় বলতে যারা একাডেমিতে যেতে চায় তাদের পোস্ট ডক করতে হয়, আদারওয়াইজ রিসার্চ এক্সপিরিয়েন্সটা অনেক স্ট্রং হয় না। তো পোস্ট ডক্টরের কাজ কি, পোস্ট ডক্টরের কাজ হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্টকে গাইড করা। দেন একটা প্রজেক্টের, যেমন আমরা হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হচ্ছে প্রফেসরের সাথে কথা বলে কাজ করে, যে হ্যাঁ আমরা এরকম করছি, প্রফেসরের সাথে প্ল্যান করে কাজ করে যে এরকম করা যায় ওরকম করা যায়।
ঠিক আছে, প্রফেসর বলবে ঠিক আছে এরকম না ওরকম করো, দেন আমরা করি। পোস্ট ডক্টরাল কাজ হচ্ছে যে একটা টেকনিককে ডিরেক্ট প্রফেসরের সাথে ডিসকাস করার সুযোগ কম। প্রফেসর বলবে হ্যাঁ অথবা না, যে হয়েছে বা হয়নি নিজে ফাইন্ড আউট করো। তো পোস্ট ডক্টরালে অনেক প্রেশার থাকে, সারাদিন রাত কাজ করতে হয় কাইন্ড অফ। আমার পোস্ট ডক ও হচ্ছে এই সপ্তাহ, নেক্সট উইক হচ্ছে ওর লাস্ট উইক, ও হচ্ছে জব পেয়ে গেছে টেক্সাসে। তো ও দেখতাম হচ্ছে সকালবেলা আসতো, 10টার দিকে, ধরো 10টার দিকে 9টা 10টার দিকে আসতো, এক মগ কফি নিয়ে বসতো, কাজ, তারপর সারাদিন কফি খেতো আর কাজ করতো। সন্ধ্যার সময় দুপুরে কফি, সন্ধ্যায় কফি, বিকেলে কফি, রাতে কফি। মাঝে মধ্যে ও রাত 1টা 2টার সময় যেত, চলে যেত। তো প্রচুর প্রেশার থাকে প্রজেক্ট, কারণ ওকে সিঙ্গেল হ্যান্ডেডলি প্রজেক্ট হ্যান্ডেল করতে হয়। দেন যদি রিসার্চ প্রফেসর, তো আমার প্রফেসর যেমন, সে হচ্ছে টিচিং প্রফেসর, রিসার্চ প্রফেসর দুটোই। এখন হচ্ছে প্রফেসর হয়ে গেছে, ফুল প্রফেসর। তো তার হচ্ছে কি, তারা রিসার্চ করে মেনলি। তাদের স্টুডেন্ট থাকে, ফান্ড থাকে, ফান্ড আনতে হয়। ফান্ডের উপর ডিপেন্ড করে তাদের জব, ডিপেন্ড করে যে জব কতটুকু তাদের প্রমোশন হবে, বা কতটুকু ইনক্রিমেন্ট হবে। তাদের প্রোফাইল ডিপেন্ড করে রিসার্চের উপরে। টিচিং প্রফেসর যে তারা অপটিক্স এর ফিল্ড নিয়ে ক্লাস নেয়, অপটিক্স কোর্স গুলো নেয়। এটা হতে পারে, তাদের রিসার্চ করতে হয় না। তারা টিচিং এর উপর ডিপেন্ড করেই তাদের জব সেক্টরটা আসলে। দেন রিসার্চ সায়েন্টিস্ট, তারা শুধু সায়েন্টিস্ট হিসেবে জব করে। এটা হতে পারে রিসার্চ প্রফেসরের আন্ডারে কোনো একটা জব, যে শুধু রিসার্চের কাজ করছে, ডিপার্টমেন্টের আন্ডারে শুধু রিসার্চ করছে। সে বিভিন্ন বিভিন্ন সেক্টরই হতে পারে। দেন হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেমন আমাদের ডিপার্টমেন্টে একজন আছেন, উনি সবগুলো হ্যান্ডেলের কোঅর্ডিনেটর কাইন্ড অফ, সবগুলো ল্যাবের ম্যানেজার। সব ল্যাবের কি হচ্ছে না হচ্ছে তাকে এগুলোকে অবজার্ভ করতে হয়। আহ, তো এটা হচ্ছে একাডেমিক সেক্টরে। ইন্ডাস্ট্রিতে যদি আসি, ফার্স্ট হচ্ছে রিসার্চ ইঞ্জিনিয়ার। প্রতিটা বড় বড় কোম্পানি, বা যে প্রতিটা কোম্পানিতে রিসার্চ করতে হয়, তাদের রিসার্চের আউটপুট দিতে হয়, তার উপর ডিপেন্ড করে তাদের বিভিন্ন আহ, কি বলে প্রোডাক্ট গুলো আসে। যেমন অ্যাপল যদি বলি, অ্যাপেল হচ্ছে কি প্রতি বছর একটু করে ডিজাইন চেঞ্জ করে। তো তাদের কিন্তু প্ল্যান আছে, ধরো সামনে 10 বছরের প্ল্যান আছে তারা কি করবে, কিন্তু তারা একটু করে মডিফাই করে আসে, খুব বেশি চেঞ্জ করে না। দেন ধরো ইন্টেল, এনভিডিয়া, এগুলোতে কি রিসার্চ রিসার্চ করি তো তারা এই পর্যায়ে আসছে। তো রিসার্চ ইঞ্জিনিয়ার তাদের লাগবেই, এক্সপেরিমেন্ট সায়েন্টিস্ট। তো তো এই ইন্ডাস্ট্রিতে কি হয়, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা পার্সন থাকে, আলাদা আলাদা থাকি, সরি, যে কে কি কাজ করবে। ফার্স্ট একজন রিসার্চ করছে, তো এই রিসার্চের কি হতে পারে, একটা সে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট দিয়ে দিল যে এটা এইভাবে করতে হবে, তো এই এক্সপেরিমেন্ট গুলা কি করবে, আরেকজন করবে। কারণ রিসার্চ ইঞ্জিনিয়ার যদি সেটা করতে যায় এত সময় নেই। এখানে হচ্ছে সময় অনেক ইম্পর্টেন্ট, যার যে যেটা সেক্টরে সেই সেক্টর অনেক ইম্পর্টেন্ট। তো এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো করবে আর কি, তারপর হচ্ছে সেটাকে স্টাবলিশ করবে যে আসলে হবে কিনা। ল্যাবরেটরি সায়েন্টিস্ট, ল্যাবরেটরি যেটা মেইনলি হচ্ছে, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রযোজ্য। কেমিক্যাল কাইন্ড অফ, কেমিক্যাল নিয়ে যারা কাজ করে, কেমিক্যাল অপটিক্স এর সাথে কেমিক্যালের যে বিহেভিয়ার, এটা কিরকম হতে পারে সেটা সেটা তারা দেখে কাইন্ড অফ। ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার, এগুলো ইকুইপমেন্ট, একটা একটা ডিভাইস আছে, ডিভাইসটা হচ্ছে কোনো প্রবলেম হলে তাদের সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টের জন্য হচ্ছে কি আলাদা করে অ্যাসাইন করা থাকে ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার। তোমরা যদি দেখো এগুলো মেইনলি মাস্টার্স এর পর এই এই ফিল্ডটাতে অ্যাপ্লাই করা যায়। পিএইচডি হলে নিতে চায় না, বলে যে তোমার প্রোফাইল বেশি। যেমন বাংলাদেশে 3.75-এর উপরে গেলে যে হ্যাঁ তুমি তো থাকবা না, তুমি তো বিদেশ চলে যাবা, তুমি তো অন্য জায়গায় চলে যাবা, হ্যান করবা ত্যান করবা, তো এরকম কাইন্ড অফ। 3.3 এরকম 3.4 থাকলে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, সে হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য আহ ভালো। তো এরকম হচ্ছে ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার পিএইচডি হলে, তখন তারা বলছে যে না, মাস্টার্স হলে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো। দেন যদি আসি, এটা হচ্ছে টেকনিশিয়ান, টেকনিক্যালি কাজ করে, তাদের টেকনিক, ওইটাও তো কাইন্ড অফ ডিভাইস ঠিক করার জন্য। সেলস, এটাকে বলা হচ্ছে কাস্টমার সার্ভিস কাইন্ড অফ। ওকে, তাহলে একটা ব্রেক। তো এটা হচ্ছে ফল কালারের। আমি 2023 সালে হচ্ছে ভারমন্টে গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে
এটা যখন উইন্টারের আগে পাতাগুলো ঝরে যায়, তার আগে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায়, পাতা সবুজ থেকে গ্রিন, ওটা কি বলে, ইয়েলো, অরেঞ্জ, কমলা, লাল, কালার গুলো এই কালার হয় হয়ে তারপর পাতা ঝরে যায়, পরে পাতা ঝরে যায়। তো এগুলো হচ্ছে একটা রাস্তায় তোলা। আমি প্রথমটা হচ্ছে, sorry, প্রথমবার দেখি আর এই সুন্দর ছবি তুলি। দেন হচ্ছে এটা রাস্তা থেকে তোলা, দুই সাইডে ফুল, কালারফুল লিভস থাকে। কিন্তু ওই দিন বৃষ্টি ছিল জন্য আমরা ফুল কালারটা দেখতে পারিনি। দূরে যদি দেখো, ওই কি ওটা কি পাহাড়ের ফুল ইয়েলো হয়ে থাকে, ইয়েলো, অরেঞ্জ, রেড হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু হচ্ছে আমরা মিস করছি এই বৃষ্টির জন্য। আহ দেন এটা হচ্ছে একটা ঝর্ণার মধ্যে, ঝর্ণার ওখানে গিয়ে ঝর্ণাতে নামছিলাম। আহ, যদিও একেবারে নামিনি, মানে এমনিতে ছুঁয়ে আসছি কাইন্ড অফ। আহ দেন হচ্ছে এরা হচ্ছে আমার কাইন্ড অফ এখানকার ফ্রেন্ডস। এই রাইটে যে আছে সে হচ্ছে রামান নিয়ে কাজ করে আমাদের ডিপার্টমেন্টে, বাকি দুজন মেকানিক্যালে। আর এটা হচ্ছে আমরা পাহাড়ে হাইকিং করে, সরি, হাইকিং করে 3 ঘন্টা হাইকিং করে পাহাড়ের টপে উঠছি। এই যে এখানে দেখছো সাদা সাদা গুলো, এগুলো হচ্ছে স্নোফল না, এটা কি বলে, ক্রিস্টাল স্নো আর কি। এত ঠান্ডা ছিল ওখানে। আর উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা হচ্ছে বৃষ্টি, কুয়াশার জন্য সব মিস করছি। তাও স্টিল তোমরা দেখতে পারো এখানে হচ্ছে কালারফুল। ওকে, আবার টপিকে ফিরে আসি। রিসার্চ স্কিল কি কি দরকার আসলে? স্কিলের কোনো শেষ নাই। তো স্টিল আমি কিছু হাইলাইট করার ট্রাই করতেছি। রিসার্চ স্কিল, ফার্স্ট অফ অল যদি আসি, সেটা হচ্ছে কি প্রবলেম আইডেন্টিফিকেশন, তোমাদের প্রবলেম ধরতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। তো এটা একটা ইয়ে যে তোমরা দেখবা আমাদের টিচাররা সবাই পিএইচডি ধারী, সবাই তোমরা যাই করে না কেন তাদের প্রবলেম ধরতে পারে, যে কিছু একটা প্রবলেম আছে এর মধ্যে। তারা ধরতে পারে যে রিপোর্টের মধ্যে কি আছে, তারা দেখলে বুঝতে পারে যে এখানে কিছু এটা হয়নি। তো এটা হচ্ছে তাদের স্কিল থেকে আসলে, যে প্রবলেম আইডেন্টিফিকেশন, তারা স্কিল। এটার জন্য কি করতে হয়, এটা হচ্ছে লিটারেচার রিভিউ পড়তে হবে, আসলে অনেক পড়তে হবে বিভিন্ন টপিকসে। তোমরা যত পড়বা তত সে জানবা, এটা এই আর কি, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আর এই তোমাদের রিসার্চে যদি আসতে চাও, এখানে হচ্ছে আজীবন পড়তে হবে, সবসময় আপডেটেড থাকতে হবে কি হচ্ছে না হচ্ছে। তো এটা হচ্ছে প্রবলেম। দেন হচ্ছে টেকনিক্যাল রাইটিং, এটা তোমরা জানো যে পেপার রাইটিং অনেক ইম্পর্টেন্ট। সবাই শুরু করতে হবে কোথাও থেকে, শুরু করতে হবে পাবলিকেশনের জন্য, যে উম, যেটা কাজ করো সেটা পাবলিশ করার ট্রাই করো। তোমরা আন্ডার গ্রেডে অনেকেই হয়তো ফাইনাল ইয়ারে আছো বা শেষ করছো, আমি এক্স্যাক্টলি জানি না তোমরা কোন পর্যায়ে আছো কি, বাট স্টিল তোমাদের ফাইনাল ইয়ারে তোমরা ট্রাই করবা যে এটা কাজ। ডেটা নিচ্ছে, এখন কিভাবে ডেটাটা নিলে এফিশিয়েন্ট হবে? রুম লাইট অন রেখে, আলো খুব বেশি দিয়ে, দেন হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে নিলে, আহ, তো এগুলো ডিজাইন করতে হয়। তারপর যখন ফ্যান্টম আমরা ইয়া করি যে আহ, বিভিন্ন কন্ডিশন থাকে, একটা কন্ডিশন ফিক্স থেকে বাকি দুটো ভেরিয়েবল করি, দেন হচ্ছে আরেকটা কন্ডিশন ফিক্স থেকে বাকি দুটো ভেরিয়েবল করি, বা আরো তিনটে ভেরিয়েবল করি। তো তোমরা যখন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এটা কি বলে, এক্সপেরিমেন্ট ডিজাইন বলতে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্ডিশন দেখবা। তো অ্যানোভা টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট আছে, বিভিন্ন টেস্টের উপর ডিপেন্ড করে হচ্ছে ফিক্স থাকে একটা, ভেরিয়েবল থাকে একটা। এগুলো করে ডিজাইন করতে হয় যে কিভাবে তোমরা এক্সপেরিমেন্টটাকে কমপ্লিট করতে পারো। তো এটা একটা অন্যতম রিসার্চ স্কিল আমার। আমি এটা এটা বেশি সময়, এটা হচ্ছে সবাই হয়তো জানো, কিন্তু করতে গিয়ে দেখবে কনফিউজ হয়ে যাচ্ছ, যে কোনটা ফিক্স রাখছি কোনটা রাখিনি। এটার জন্য হচ্ছে কি প্র্যাকটিস দরকার। যে একটা ফিক্সকে মাথা ঠান্ডা রেখে, বিগ আর পিকচারটা দেখে, যে আমি আসলে কি বের করতে যাচ্ছি সেটা দেখে আহ একটা ডিজাইন করতে হয়, যে এক্সপেরিমেন্টটা কিভাবে তুমি পারফর্ম করবা। দেন যে প্রেজেন্টেশন, রিসার্চ প্রেজেন্টেশন দিতে হয়, যেটা হচ্ছে এটা একটা স্কিলের, রিসার্চ স্কিলের মধ্যে পড়ে, যে তোমার রিসার্চ কি করছো সেটা হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্ট করা।
এটা প্র্যাকটিস, প্র্যাকটিসেই যত প্র্যাকটিস করবা তত ইমপ্রুভ করবা। সায়েন্টিফিক কমিউনিকেশন, সায়েন্টিফিক আমরা হয়তো, তোমরা অনেক কিছু করো, যেমন আমার ক্ষেত্রে হতো ফার্স্ট ইয়ারে আমি করছি কিন্তু বলতে পারতেছি না, এক্সপ্লেন করতে পারতেছি না। আর তো হচ্ছে কি ইংলিশে যে বুঝাতে হবে, প্রফেসরকে বুঝাতে হবে যে আমি কি করছি। তো এটা অনেক ইম্পর্টেন্ট ইয়া করা, যাদের হচ্ছে কমিউনিকেশন ভালো তাদের সায়েন্টিফিক কমিউনিকেশন অনেক ইজিলি ডেভেলপ হয়। বাট যাদের কমিউনিকেশন উইক তাদের সায়েন্টিফিকও একটু উইক হয়। বাট সায়েন্টিফিক কমিউনিকেশনটা করা ইজি, কারণ তুমি টেকনিক্স, তুমি সবকিছু জানো, কারণ কাজটা করছো তুমি, তুমি সবকিছু জানো, তোমাকে শুধু এক্সপ্লেন করতে হবে। তো এটার জন্য হচ্ছে তোমার ফ্রেন্ডকে বুঝাও বা কাউকে বুঝাও, কাছের কাউকে, তারপর হচ্ছে অন্য কোথাও যাও। তো মেইন কথা হচ্ছে প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে তুমি আসলে জিনিসটাকে গ্র্যাব করতে পারবা। টেকনিক্যাল স্কুলে যদি আসি, ইমেজিং, অবভিয়াসলি আমরা অপটিক্স নিয়ে কাজ করি। তোমার কিছু ইমেজিং টেকনিক্স থাকতো, ইমেজিং বুঝতে হবে যে আসলে উম, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে ফটোগ্রাফি করে, তাদের জন্য জিনিসগুলো ইজি। আরে এটা হচ্ছে এইভাবে ফোকাস করবো, এইভাবে করবো, শাটার স্পিড কন্ট্রোল করবো, এক্সপোজার কন্ট্রোল করবো, ছবি নেবো, তারা জিনিসগুলো বুঝে। বাট যারা ফটোগ্রাফার না বা ফটোগ্রাফি নিয়ে ছবি টবি তোলে কম, তাদের আবার এখানে একটু কাজ করতে হবে, যে তাদের ইমেজিং কিভাবে করব, কোন সেট আপ দিলে ভালো হবে, কোন ধরনের লাইট সেটিং হতে পারে। তো এই ধরনের আইডিয়া থাকলে জিনিসগুলো ইজি হয়ে যায়। দেন যদি আসি ইনস্ট্রুমেন্টেশন, আমাদের যারা ইলেকট্রিক্যালে, তারা তোমরা সবাই মোটামুটি বলে ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে কাজ করছো, সোল্ডারিং, দেন হচ্ছে সার্কিট বসানো, আহ, এসব যে টুকটাক টেকনিক্যাল যেসব সার্কিট ডিজাইন করা, পিসিবি ডিজাইন করা, এসব মোটামুটি তোমরা সবাই পারো। তো এই জিনিসটা হচ্ছে অনেক, এটা হেল্প করে। যেমন আমার ক্ষেত্রে আহ, আমার ফার্স্ট অফ অল, আমি এখানে আসার পর ফান্ডটা ম্যানেজ হয় আমার। আমার টিএ ফান্ড ছিল, ডিপার্টমেন্ট থেকে ফান্ড ছিল, বাট রিসার্চ আমার, যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, সেটা এখানে আসার পর পাই। তো এখানে কি হচ্ছে, আমাকে মেনে নিচ্ছে, আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে আমার প্রফেসর জানে যে আমাদের উপমহাদেশে যারা আছে তাদের বেসিক অনেক স্ট্রং, বিশেষ করে ম্যাথে। আমরা ছোটবেলা থেকে যত ম্যাথ করে আসছি, এখানে তার 10%ও মনে হয় করে না, মানে ইউএসএ যে আন্ডার গ্রেড বা হাই স্কুল লেভেলে 10%, 10% মানে কম হয়ে যায়, 30% ধরো করে না। তো সে জানে যে মোটামুটি আমাদের বেসিক অনেক স্ট্রং ইলেকট্রিক্যাল। তো আমাদের যদি ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে হবে, তো আমাদের ইনস্ট্রুমেন্টেশনের এক্সপিরিয়েন্স লাগবে। তো আমি যদি ইলেকট্রিক ব্যাকগ্রাউন্ড, আমার এক্সপিরিয়েন্স থাকবে, এই পার্সপেক্টিভে হচ্ছে সে আমাকে অফার, কি বলে, অফার লেটার দেয় আর কি, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের। এটা অনেক ইম্পর্টেন্ট টেকনিক্যাল স্কিল। দেন হচ্ছে কম্পিউটেশনাল, আমি অলরেডি বলছি তোমাদের যে সিমুলেশন রান করতে হয়, দেন টেকনিক ডেভেলপ করতে হয়। তো এর জন্য ম্যাথের বেসিকটা অনেক দরকার। এই জন্য হচ্ছে তোমাদের জিআরই টেস্ট, জিআরই স্কোরটা লাগে আসলে। যে জিআরইতে কি হয়, যেটাতে সব বেসিক ম্যাথস, কিন্তু তোমার টাইম রেখে সব ম্যাথ কমপ্লিট রেখে কন্টিনিউয়াস করতে যেতে হয়, ধরো 2.5 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হয়। তো এখানে তুমি কতটুকু প্রেশার হ্যান্ডেল করতে পারতেছো কম্পিটিশনালি, সেটা এখানে দেখা হয়। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল। দেন মডেলিং সিমুলেশন, তোমাদের যদি দেশে আসলে করার সুযোগ কম। আমি একটা সফটওয়্যার অ্যাড করতে চাইছিলাম প্রেজেন্টেশনে, বাট সময় পাইনি, পরে ভুলেও গেছিলাম। এমসি ম্যাথ ল্যাব, এটা তোমরা যদি পারো একটু লিখে রাখতে পারো, এমসি ম্যাথ ল্যাব। সব একসাথে, এমসি হচ্ছে মন্টে কার্লো, ম্যাথ ল্যাব হচ্ছে ম্যাথ ল্যাব যেটা আর কি, এটা হচ্ছে ম্যাথ ল্যাবের অ্যাড অন ফাংশন, নট ফাংশন, এটা হচ্ছে, এটা কি বলে একটা অ্যাড অন মডিউল কাইন্ড অফ। তোমার এখানে ম্যাথ ল্যাব তো ইনস্টল করা থাকে, তোমরা যদি এটাকে ফোল্ডারের মধ্যে রেখে দাও, এখানে যে কোনো ফোল্ডারে রেখে দাও, এটা হচ্ছে ম্যাথ ল্যাব দিয়ে ওপেন হবে, তোমরা ওখানে সিমুলেশন রান করতে পারবা, তোমরা ওখানে বিভিন্ন প্রপার্টি দেখতে পারবা। এটা আমি আসলে ভুলে গেছি, সরি ফর দ্যাট। তো ওখানে ওখানে থার্মাল অ্যানালাইসিস করতে পারবা, ডিফিউজ অপটিক্স দেখতে পারবা। দেন হচ্ছে উম, আর কি আছে, ফ্লুরোসেন্স ইমেজিং সিমুলেশন রান করতে পারবা। তো এটা হচ্ছে এমসি ম্যাথ ল্যাব। ওকে, আচ্ছা। তো এটা যদি আইডিয়া থাকে, তো এখনকার যুগে হচ্ছে মন্টে কার্লো লাইট প্রোপাগেশনের জন্য মন্টে কার্লো মডেলেশন একটা স্ট্যান্ডার্ড একটা মডেল। তো এটা যদি তোমাদের কিছু আইডিয়া থাকে, তোমরা অনেক একটা কি বলে এটা প্লাস পয়েন্টে পাবা, যে হ্যাঁ তোমরা এই জিনিসটা জানো। তোমরা কাজ, পাবলিকেশন হয়তো দেশ থেকে করা অনেক টাফ, এটা জানি, কাজ করা আমি জানি, আমি অনেক কিছু করে আসছি। তো বাট তোমাদের আইডিয়া যদি থাকে, টুকটাক যদি কাজ করতে পারো, তাহলে অনেক কিছু জানা থাকবে তোমাদের। হচ্ছে ডেটা কালেকশন,
ফার্স্ট কি ডেটা কালেকশন, এটা একটা টেকনিক, এটা স্কিল। তোমাদের হয়তো দেশে থাকে এটা মানে ক্লিনিকে কিভাবে ডেটা কালেক্ট করে এটা অনেকটা টাফ দেশে আসলে এসব ম্যানেজ করা। বাট এখানে তোমরা যখন আসবা কোনো রিসার্চ ল্যাবে জয়েন করবা তখন তোমাদের এগুলো করতে হবে। ডেটা কালেকশনে তোমরা জানবা, তখন করবা, অবশ্যই শিখবা। তো এটা অনেক একটা ইম্পর্টেন্ট কাজ অ্যানালাইসিসের জন্য, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা খুব একটা করি না। ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, এটাতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা করতে হয় না, আমি কখনো দেখিনি তেমন। বাট বায়োমেডিক্যালি স্ট্যাটিস্টিক্যালি কতটা সিগনিফিকেন্ট সেটা দেখাইতে হয়, যে এই টেকনিকটা দিয়ে কতটুকু তুমি কত পার্সেন্ট এফিসিয়েন্টলি কাজ করতে পারে, এটা স্ট্যাটিস্টিক্যালি স্ট্রং কিনা, এটা দেখাতে হয়, এটা অ্যানালাইসিস করতে হয়। তো এটা যদি কিছু অ্যানালাইসিস তোমরা শিখতে পারো, সেটা অনেক প্লাস পয়েন্ট থাকবে তোমাদের জন্য। ডেটা অ্যানালাইসিস অবভিয়াসলি যে ডেটা কালেক্ট করছে সেটা তো অ্যানালাইসিস করতে হবে। তো এর মধ্যে হচ্ছে বিভিন্ন প্লটিং এসব শিখে রাখা, আহ, কিভাবে অ্যানালাইসিস করতে হয় ডেটা থেকে, তোমরা ডেটা নিয়ে কিভাবে কাজ করতে পারো, কিভাবে ফাইন্ডিংস বের করতে হয় ডেটা থেকে, এগুলো থাকলে অনেক হেল্প পায়। মানে এগুলো আমি এসে শিখছি, আমি এগুলো দেশে থাকতে শিখিনি। ডেটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমি দেশে কখনোই করিনি, এখানে এসে আমাকে বায়োমেডিক্যালের পার্সপেক্টিভে করতে হচ্ছে। এবং ইম্পর্টেন্ট আসলে মেশিন লার্নিং। অবভিয়াসলি দেখো তোমাদের মেশিন তো এখন সবকিছুতেই মেশিন লার্নিং আছে। তো তোমরা যদি মেশিন লার্নিং কোনো প্রজেক্টে কোনো কিছু বেসিক আইডিয়া রাখতে পারো, এটা অনেক প্লাস পয়েন্ট। যেমন আমাদের ল্যাবে হচ্ছে মেশিন লার্নিং এ নিয়ে কাজ করছে, আমাদের যে সিনিয়র পিএইচডি হচ্ছেন সে মেশিন লার্নিং এর নিয়ে মডেলটা ডেভেলপ করা ট্রাই করতেছে। আমি এটা নিয়ে কথা বলবো পরে। আচ্ছা, দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবভিয়াসলি এটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, এটাই হচ্ছে এখন একটা বিষয়, যে তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারো, এটাই তুমি বের করতে যদি পারো, এটাই একটা অ্যাপ্লিকেশন, এটাই একটা রিসার্চ ফাইন্ডিং, যে তুমি এআইটাকে এভাবে ইউজ করবা। এবং অবভিয়াসলি সেটাকে প্রুভ করতে হবে, এমনি এমনি না যে হয়ে যাচ্ছে। আচ্ছা, সফট স্কিলের কথা যদি আসি, ইফেক্টিভ কমিউনিকেশন, আমি অলরেডি ওখানে বলেছি যে বুঝানো তুমি কি করছো, আহ, কিভাবে কাজ করছো, কি করছো না করছো, এটা বুঝানো অনেক ইজি ওয়েতে, সেটাই হচ্ছে টার্গেট। দেখো তোমাদের ফোর্থ ইয়ারে যে তোমরা থিসিস করো করো অলমোস্ট 1 বছর ধরে, তোমাদের 20 প্রেজেন্টেশন কত হয়, 20 মিনিট ধরে না 15 মিনিট ধরে? তো এর মধ্যে তোমাদের বোঝাতে হবে তোমরা কি করছো। আমাদের পিএইচডি ধরো 5 বছরের, সেটার প্রেজেন্টেশন হবে 40 মিনিট। তো আমাকে 5 বছরের সামারি 40 মিনিটে বলতে হবে, বুঝতে পারতেছো? তো এখানে হচ্ছে কমিউনিকেশন, বলতে পারা এবং সবাইকে কনভিন্স করা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্কিল। তো টাইম ম্যানেজমেন্ট, দেশে তো মোটামুটি বলা যায় অফুরন্ত টাইম, বাট এখানে টাইমের অনেক দাম। তো তোমাদের প্রতিটা মুহূর্তে হচ্ছে কাজ থাকবে, তোমাদের পিএইচডি জয়েন করবা, তোমাদের থাকবে হচ্ছে কাজে একটার পর একটা প্রজেক্ট থাকবে, একটার পর একটা হতে থাকবে, অ্যাড হতে থাকবে। তো তোমাদের ভাগ করে নিতে হবে যে আমি 1 ঘন্টার মধ্যে এই কাজটা শেষ করবো, শেষ না হতে পারে, বাট তোমার টার্গেট থাকবে 1 বছর 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে এটা শেষ করে দেন পরের মুহূর্তে মুভ করা, এবং লিখে রাখা যে তুমি এই কাজটা শেষ করে ফেলছো, দেন হচ্ছে পরবর্তীতে তুমি মুভ করবে পরবর্তী টাস্কে। তো এর জন্য যে টাইম ম্যানেজমেন্টটা স্টিল আহ, আমি এটার জন্য মানে মাঝে মধ্যে আটকায় থাকি, যে আসলে করতেছি এটা কি, যেন হচ্ছে আবার গুছাইতে হয়। মাঝে মধ্যে হ্যাং হয়ে থাকি, যে হচ্ছে না, টাইম ম্যানেজ করতে পারতেছি না। এখন আমি থার্ড ইয়ারে, প্রতিটা ইয়ারের প্রেশার আলাদা। ফার্স্ট ইয়ার অনেক টাইম দিছে যে হ্যাঁ শিখো, এটা শিখো ওটা শিখো। সেকেন্ড ইয়ারে এসে, হ্যাঁ 1 বছর ধরে এটা এখন এতটুকু ভালো হলো না কেন, টেকনিক কমিউনিকেশন এত ভালো হলো না কেন, প্রেজেন্টেশন ভালো হলো না কেন, টাইম ম্যানেজমেন্টের কাজে এফিসিয়েন্ট বাড়তেছে না কেন। এখন থার্ড ইয়ারে এসে আমার এতগুলো প্রজেক্ট ধরে গেছে, পোস্ট ডক চলে এসেছে, তার প্রজেক্ট আমাকে দিচ্ছে, ওর আন্ডার আমাকে দিচ্ছে। দেন হচ্ছে আমার নিজের প্রজেক্ট একটা ছিল, 2 বছর ধরে করছি, এখন হচ্ছে আর একটা প্রজেক্ট আসছে। তো এগুলো সবকিছু ম্যানেজ করে তোমাকে চলতে হবে। এর জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনড হওয়া, প্রবলেম সলভিং স্কিল, এটা হচ্ছে কাইন্ড অফ তোমার টেকনিক্যাল স্কিলের মধ্যে যদি পড়ে, বাট সফট স্কিলে কেন, কারণ হচ্ছে ধরো তুমি কোনো কিছু ডিসকাস করতে গিয়ে প্রবলেমটা সলভ, কোনো একটা কথা আসলো, সেই পারফেক্ট তুমি কোনো কিছু সলভ করতে ফেলছো, তো তোমার মাথায় সবকিছু থাকেই, মানে ব্যাকগ্রাউন্ড তোমার সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে। তো এর মধ্যে তুমি কতটুকু টেকনিক্যালি সলভিং করতে পারছো, এটাও হেল্প করে আর কি। এটা এটা মাস্ট না, বাট স্টিল হেল্প করে এই জিনিসগুলো। টিম ওয়ার্ক,
টিমের সাথে কাজ করা। আর এখানে এসে দেখবা আমাদের দেশের মতো না, যে এখানকার যারা স্টুডেন্ট আছে তারা আমাদের দেশের মতো না যে অনেক ইজি গোয়িং। এরা অনেক স্ট্রিক্ট। স্ট্রিক্ট বলতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক স্ট্রিক্ট। তাদের ইম্পর্টেন্স, তাদের টাইমের, সরি, একটা ইয়া আছে যে তারা এই টাইমে শেষ করবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করতে হয়। আমার ল্যাব মেম্বারদের বলতে হয় যে আমি কি তোমার সাথে এই মুহূর্তে কাজ করতে পারবো। 2 দিন আগে থেকে বলতে হয় যে আমি পরশু দিন একটা মিটিং করবো, তোমার হেল্প লাগবে বা এরকম কিছু। তো টিম ওয়ার্কে সবাইকে ম্যানেজ করে নিয়ে চলা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, বাট সফট স্কিল অনেক ইম্পর্টেন্ট। সবকিছুর সাথে অ্যাডাপ্টেবল হওয়া। আহ, তোমার এখানে আসবা, ঘুরবা, ঘোরার সময় তোমাদের আহ, ঘোরার সময় ঘোরা, বাট যখন ঘুরে এসে ব্যাক করবা, সাথে সাথে অ্যাডপ্ট করে নিতে হবে যে হ্যাঁ আমার কালকে রিসার্চ আছে, কালকে রিসার্চ করতে হবে, কালকে গ্রুপ মিটিং আছে, কালকে প্রেজেন্টেশন আছে। ইমিডিয়েটলি সুইচ করতে হবে। তো সবকিছু একসাথে চালাতে হবে। এটাই হচ্ছে এখানকার জীবনযাত্রা। কাইন্ড অফ দেশের মতো না। এখানে অনেক হার্ড টু অ্যাডপ্ট এভরিথিং। সবকিছু করা অনেক কঠিন। আচ্ছা, আহ একটু ব্রেক দিই তাহলে। এটা হচ্ছে, আমি অরল্যান্ডো গিয়েছিলাম কত সালে, 2023 সালে ডিসেম্বর মাসে। তো এটা হচ্ছে কেনেডি স্পেস সেন্টার। কেনেডি স্পেস সেন্টার হচ্ছে এটা নাসার। এখানে হচ্ছে আহ, কি বলে, যেসব রকেট গিয়েছিল মহাকাশে, তাদের অনেকগুলো স্যাম্পল ওখানে রাখা, বা যেগুলো ব্যাক করছে তাদের অনেক পার্টস রাখা আছে। এই যে এখানে একটা, যেমন একটা ইঞ্জিন, এটা কি বলতেছে এখানে, পাওয়ার অফ অ্যাপো অ্যাপোলো অ্যাপোলোর ইঞ্জিন তারা এখানে রাখছে সবাই দেখার জন্য। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আসলে, সরি। আমার বাসায় একটা বেবি আছে, তো সে কাঁদতেছে আসলে। ওকে। দেন হচ্ছে তোমরা পড়ে থাকবে বিলিভ ইট অর নট, বই আছে একটা। সেখানে হচ্ছে অনেক ছবি থাকে তার মধ্যে। আমি ওখানে গিয়েছিলাম, তো ওখানে হচ্ছে এই ছবি, একটা ছবি তুলছিলাম। আরো অনেক কিছু আছে, জাস্ট ফানি লাগছে এই জন্য। এখানে বিচ, সেটা সেটা বিচে, এটা পানি অনেক ক্লিয়ার, অনেক দূর পর্যন্ত থাকে। এটা হচ্ছে আহ, পানি দেখা যায়, ক্লিন অবভিয়াসলি। যেমন কেনেডি স্পেস সেন্টারে হচ্ছে আহ, এটা কি বলে, স্পেস ক্রাফট বলে মনে হয়, যাই হোক, পোশাক আর কি, নভোচারীদের। তো এগুলো দেখার চান্স হয়েছিল 2023 সালে। আচ্ছা, আহ, এই জিনিসটা একটু রিসার্চ ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন বায়োমেডিক্যাল অপটিক্স। রিসার্চ ট্রেন্ডটা কিভাবে ডেভেলপ হয়েছে, রিসার্চ কিভাবে করা হচ্ছে, তা আমি সেটাগুলো কিছু আইডিয়া তুলে ধরবো আর কি। আচ্ছা, ফার্স্টে তোমার যখন রিসার্চ করতে যাওয়া, ফার্স্টে আসে কি, আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ অ্যান্ড ডেভেলপ আইডিয়াস। যে রিসার্চ গ্যাপ ফাইন্ডিং এর পর তোমরা কি করবা, সেটা আহ, ইয়া করা অনেক ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আসে কি, ফার্স্টে তোমাদের করতে হয় কি, লিটারেচার রিভিউ। এটা তোমাদের সবাই জানোই, যাদের রিসার্চ করেছো, যে ফার্স্টে তোমাদের প্রফেসর বলেন, আমাদের স্যাররা বলেন যে পড়ে আসো, পড়ে আসো। কি পড়ে আসো সবসময় বলে দেয় না। তো আহ, এটার জন্য তোমাকে পড়তে হয় লিটারেচার রিলেটেড টপিকে। যেমন আমি কি পড়তে হয় এটাও জানতাম না তখন আন্ডার রিসার্চ করি। পাওয়ারে, আমার রিসার্চ ছিল পাওয়ারে। তো আমি পাওয়ার কিছু বুঝতাম না আসলে। মানে বুঝতাম না বলতে, ফিল করতে পারতাম না যে কিভাবে কারেন্ট যাচ্ছে, কিভাবে ভোল্টেজ যাচ্ছে, আমি জিনিসটা ফিল করতে পারতাম না। তো প্রফেসর বলতে হচ্ছে পড়ে আসো, পড়ে আসো। আমি কি পড়ে যাইতাম, নিয়ে যেতাম এক জায়গা করে। তার আর রিসার্চ প্রোফাইল ফলো করতাম, যে তার কি কি পাবলিকেশন আছে সেগুলো ফলো করে আমি ট্রাই করতাম যে ইমপ্রেস করা আছে, এটা হ্যাঁ স্যার এটা পছন্দ করবে। তো এইভাবে করে দিতাম। বাট ওখান থেকে তুমি যত পড়বা, কিন্তু তুমি গ্যাপ বুঝতে পারবা। অনেকগুলো যখন তোমার আইডিয়া হবে, অনেকগুলো পেপার পড়বা, তখন তার মধ্যে দেখতে পারবা যে কোন পেপারে কি কাজ হয়েছে, এর মধ্যে কি হতে পারে। কারণ সবারই তো চিন্তা ভাবনা আলাদা, তাই না? তো আহ, তোমার চিন্তা মন মতো করে তুমি তখন আইডিয়া জেনারেট করতে পারবা, রিসার্চ এর মধ্যে গ্যাপ খুঁজে পেতে পারো। এর জন্য লিটারেচার করতে হবে। দেন ফিল্ড ওরিয়েন্টেড যে লিটারেচার রিভিউর মধ্যে কোথায় যেতে, ফার্স্ট একটা ফিল্ড সিলেক্ট করতে হবে যে তুমি কোন ফিল্ডে কাজ করবা। অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ডিক্সিস অপটিক্স, নিয়ার ইনফ্রারেড, কোন ফিল্ডে। ওই ফিল্ড রিলেটেড তোমার এখন তোমার গ্যাপ তুমি বের করতে পারো। ধরো
তুমি ডিফিউজ অপটিক নিয়ে কাজ করতেছো, তুমি ক্লিনিকে গেলা, ক্লিনিকে গিয়ে দেখলা যে হ্যাঁ এটা তো অন্যভাবে সলভ করা যেতে পারে, থার্মাল অ্যানালাইসিস দিয়ে সলভ করা যেতে পারে, যেটা আইডিয়া আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে লস এঞ্জেলেস গিয়েছিল। আহ, তো সেখানে ডাটা নিয়ে আসে, ফার্স্ট আইডিয়া কিছু আমরা ডিফিউজ অপটিক নিয়ে কাজ করি, তখন দেখি তো হচ্ছে থার্মালও তো কিছু চেঞ্জ আসার কথা। দেন হচ্ছে প্রফেসর পড়ালেখা করে যে থার্মালে কি ধরনের অ্যানালাইসিস হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে। তা এখানে হচ্ছে আমাদের ডিভাইসটা ইনিশিয়ালি হচ্ছে আমরা কমার্শিয়াল বড় ডিভাইস নিয়ে কাজ করছি। দেন যখন আমরা দেখছি যে এখান থেকে কিছু আনা পসিবল, দেন হচ্ছে আমরা এখন সুইচ করছি হচ্ছে আমাদের থার্মাল ডিভাইসে, যেটার ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে আমি কাজ করতেছি। দেন আনমিট ক্লিনিক্যাল নিডস, ক্লিনিকে তুমি যখন যাবে তখন তুমি জানবা কি কি হচ্ছে। এটা তুমি লিটারেচার রিভিউ করে হতে পারে কোন কোন জিনিসগুলো মেড করা হয়েছে অলরেডি, কোন কোন জিনিসগুলো এখনো দেখা হয়নি। তো যত দেখবা যত পড়বা তত তোমার আইডিয়া বাড়বে। তো যেমন আমার রিসার্চের কথা যদি বলি, আমাদের ডিভাইস নিয়ে কাজ করছি, ক্লিনিকে গেলাম, ক্লিনিকে গিয়ে যখন আমরা ডিভাইস নিচ্ছি আসার পর ডেটা অ্যানালাইসিস করবো, তখন দেখছি ইমেজ গুলো ব্লার হয়ে যাচ্ছে, ব্লারি হয়ে যাচ্ছে। কেন? ওখানে হচ্ছে আহ কি বলে, পেশেন্টের স্কিন কালার, তোমরা অলরেডি জানো যে স্কিন টোন, জানো কিনা জানি না, বায়োমেডিকেল অপটিক্সে যেহেতু ইমেজিং লাইট, ব্ল্যাক হলে লাইট কি অ্যাবজর্ব করে নেয়, হোয়াইট হলে লাইট বেশি রিফ্লেক্ট করে, তো তার উপর কনসেপ্ট করে হচ্ছে কি বিভিন্ন স্কিন টোন এর উপর ডিপেন্ড করে ডিফিউজ অপটিক্স ভ্যারি করে, সিগন্যাল ভ্যারি করে। তো আমার সিনিয়র পিএইচডি স্টুডেন্ট যে মেশিন লার্নিং ইউজ করছে সে এটাকে কারেক্ট করার ট্রাই করতেছে মেশিন লার্নিং দিয়ে, যে মেশিন লার্নিং দিয়ে আমি হচ্ছে বিভিন্ন স্কিন টোনের উপর ডিপেন্ড করে সিগন্যালে কতটুকু কারেকশন হতে পারে, কারেকশন করা দরকার সেটা করছে। তো এটা আমরা কি ক্লিনিকে গিয়ে বুঝলাম, আদারওয়াইজ আমরা কিন্তু বুঝতে পারতাম না। ঠিক আছে, হয়তো বুঝতে পারতাম লিটারেচার দিয়ে, বাট দেখতে পাচ্ছি যে এখানে ডিরেক্ট ইফেক্ট হচ্ছে। আমার ওর সাথে কথা হচ্ছিল, ও তখন বলছিল যে তার মোটিভেশন কি, তার মোটিভেশন হচ্ছে সে যখন ওয়াশরুমে যখন টিস্যু ইউজ করতে যায়, তার সামনে একটা মেয়ে হচ্ছে, সে ব্ল্যাক, তো সে যখন সেন্সরে হাত দিচ্ছিল টিস্যু আসতেছিল না, তো সে ওয়েট করতেছিল। সে তখন বলছে যে কি হচ্ছে, সে বলতেছে যে আমি আমার স্কিন টোন কালো জন্য আমার এখানে যে আমাদের সেন্সরটা আছে, এনআইআর সেন্সর, সেটা কাজ করতেছে না। সে তখন বলতেছে আসলে মানে ঠিক আছে, এটা তো আসলে এরকম কেন হবে, এরকম তো হওয়া উচিত না। তো সে তখন ওখানে মোটিভেশন যে হ্যাঁ আমি জিনিসটাকে ঠিক করব, যে এখানে যে আহ, তাদের জন্য কেন এরকম হবে, সবার জন্য সেম হবে, তো এটাকে কারেক্ট করি আমি। তো সেটা নিয়ে মডেল ডেভেলপ করতেছে। দেন আমার ক্ষেত্রে হচ্ছে কার্ভেচার ফুটের, আমরা যেমন ডায়াবেটিক ফুট নিয়ে কাজ করি, ফুটের হচ্ছে কি জিওমেট্রিটা হচ্ছে কার্ভেচার, কার্ভ থাকে। তো আমাদের ডিভাইস হচ্ছে একটা প্লেনে ফোকাস করা। আহ, কেন? কারণ হচ্ছে অটো ফোকাস কাজ করে না, কারণ হচ্ছে আমরা রুম লাইট টার্ন অফ করতে হয় নিয়ার ইনফ্রারেড ভালো সিগন্যালের জন্য, একটা রুম লাইট অফ করে কাজ করি, তখন কি অটো ফোকাস করতে পারে না। তখন হচ্ছে এই জন্য কি একটা ফিক্সড ডিস্টেন্সে এটাকে ফিক্স করা হয় ফোকাসটা। তো যখন ফোকাস একটা প্লেনে ফিক্সড হয়ে যায়, তখন কি যেগুলো ডিফারেন্ট প্লেন থাকে, যেগুলো একটু দূরে থাকে সেটা কি ডিপ ফোকাস হয়ে যায়, সেখানে হচ্ছে সিগন্যাল অ্যাকুরেট পাওয়া যায় না। আমি সিগন্যাল মডেল ডেভেলপ করতেছি, সেটা হচ্ছে যেটা এই সিগন্যালটা কারেক্ট করবে, হ্যাঁ কি বলে কার্ভেচার কারেকশনের উপর কাজ করতেছে আর কি। তো এটা আমি ক্লিনিকে গিয়ে, আমরা ক্লিনিকে গিয়ে বুঝতে পারলাম যে জিনিসটা এরকম হতে পারে এবং জিনিসটা মেড করা উচিত। তো তখন থেকে হচ্ছে কি আমরা রিসার্চ গ্যাপটা পেলাম, তার উপর কাজ করতেছি। টেকনোলজিক্যাল লিমিটেশন সেম থিং, যদি বলি ওই যে আমাদের ডিভাইস গেলাম, ডিভাইসটা হচ্ছে কাজ করছে না একটা নির্দিষ্ট কন্ডিশনে, তো সেখানে কি আমাদের টেকনোলজিটাকে ঠিক করতে হবে, এটা লিমিটেশনটাকে মিট করতে হবে। দেন হচ্ছে আমরা হচ্ছে মডেলটাকে ডেভেলপ করতেছি। ইমার্জিং টেকনিক্স, তোমাদের নেক্সট কয়েকটা স্লাইড পর হয়তো দেখবা যে রিসার্চ কিভাবে ইভলভ হচ্ছে। তো ইভলভ হওয়ার সাথে সাথে তোমাদের টেকনিক্স গুলো, ডিভাইস বা টেকনিক্স গুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তো তোমাকে সেটা দেখতে হবে যে এখন কি ট্রেন্ড চলতেছে, সেটা আমি সেটাতে আমি ইনক্লুড করতে পারি কিনা আহ, এটা করে রিসার্চের মাধ্যমে। তো দেন আসছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, বিভিন্ন ডিভাইসের অ্যাপ্লিকেশন বিভিন্ন, বা একই ডিভাইস বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আসতে পারে, আমি তোমাদের দেখাবো একটু পর। তারপর আসছে হচ্ছে আহ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তো এটা কি বলছিলাম, আচ্ছা, তো আচ্ছা, ক্লিনিকে হচ্ছে ডিফারেন্ট
ওকে, ডিভাইসের জন্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে অন্যান্য আহ, একই অ্যাপ্লিকেশন অন্য জায়গায় করা যায় কিনা, অন্য ডিভাইস দিয়ে করা যায় কিনা। তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো ফাইন্ড আউট করে তার মধ্যে গ্যাপ বের করে সেটাতে রিসার্চ হচ্ছে এখন। আচ্ছা, আহ রিসার্চ ফ্লো, সেখানে যদি আসি তো হচ্ছে রিসার্চ কিভাবে করতে হয়, স্টেপ গুলা কি কি। আহ এটা হচ্ছে বেসিক স্টেপ, এর মধ্যে অনেক সাব সেক্টর আছে, সাব স্টেপস আছে, যেগুলো হচ্ছে আমি ভিতরে ঢুকবো না এই মুহূর্তে। তোমাদের কোশ্চেন আসলে বলতে পারো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো যতটুকু আমি শিখেছি আর কি। তো ফার্স্ট হচ্ছে লিটারেচার সার্ভে। অবশ্যই লিটারেচার, তার মধ্যে আইডিয়া জেনারেট করা, কি হচ্ছে ইভেন তুমি আইডিয়া পাইছো, এখন আইডিয়া হওয়ার পর এখন কি কি কাজ হয়েছে এর মধ্যে, কি কি কাজ হচ্ছে, আহ, কি কি হয়ে গেছে, সেটা রিপ্রোডিউস করা পসিবল কিনা। তুমি যদি রিপ্রোডিউস করতে পারো, তোমার কি আগে স্টেপ আগাই গেলা, মানে তোমাদের টাইম দিতে হচ্ছে না অন্তত। তারা যে 2 বছর ধরে একটা ফাইন্ডিং বের করছে, তুমি হচ্ছে সেটা 2 মাসে রিপ্রোডিউস করতে পারতেছো, তোমার টাইম বেঁচে যাচ্ছে। সো এটা একটা লিটারেচার ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম ডেফিনিশন, যে তোমার আসলে প্রবলেমটা কি, প্রবলেম প্রবলেমটা কি, যে তুমি কোন প্রবলেম মিট করতে, তোমার অবজেক্টিভ কি। আমরা ল্যাব রিপোর্ট লিখি না, অবজেক্টিভ টু ডেসক্রাইব সামথিং সামথিং। তো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তোমার পিএইচডি লাইফে, মাস্টার্স লাইফে, পিএইচডি লাইফে ধরো 3টা এইম থাকবে। এইম কি, অবজেক্টিভ কি, 3টা অবজেক্টিভ, তোমার অবজেক্টিভ 3টা মিট করতে হবে। তো তোমার প্রবলেম ডেফিনিশনটা স্ট্রং হতে হবে, যে আসলে তোমার প্রবলেমটা কি, এটা বুঝতে পারে সবাই। দেন মেথড ডেভেলপমেন্ট, প্ল্যান করতে হবে, যেটা বলছি আমি এক্সপেরিমেন্ট ডিজাইন। তোমার কিভাবে তুমি মেক করবা, কোন কোন স্টেপ ফলো করবা, না তুমি আহ কি কি টেস্ট করবা, ইনভিভো টেস্ট করবা, দেন নাকি এক্সভিভো টেস্ট করবা, বা ফ্যান্টম স্টাডি করবা। তো এটা তোমাকে সিকোয়েন্সিয়ালি করতে হবে, প্ল্যান করতে হবে। মেথড মধ্যে, এর মধ্যে কি ইনক্লুড হচ্ছে কি, তোমাদের সিমুলেশন এবং এক্সপেরিমেন্টাল থাকবে। তোমাদের পার্টের মধ্যে সিমুলেশন থাকে, যেমন আমার হচ্ছে আমি এমসি ম্যাথ ল্যাবের মধ্যে কাজ করি। এমসি ম্যাট ল্যাবে সিমুলেশনটা রান করে, সিমুলেশন রেজাল্টের উপর বেসিস করে আমাকে হচ্ছে আমি নিজের ইনভিভো, যেটা আমি ফ্যান্টম স্টাডি করব, সেটা আমি এখন আমার সেই স্টেপে চলছে আর কি। তো আমি হচ্ছে ফ্যান্টম স্টাডি নিয়ে তবু এটা হচ্ছে প্রথম থেকে আহ করতে হয়, একটা প্ল্যান রেডি করে রাখতে হয়, যে এটার পর এটা স্টেপ হবে, এটা তোমাকে জানতে হবে ফুল পিকচারটা, তোমার অবজেক্টিভ কি, তুমি কি কি মিট করতে যাচ্ছ, কোন কোন পয়েন্টে কথা বলতে চাচ্ছ, কোন কোন পয়েন্ট মিট করতে চাচ্ছ, কোন কোন অ্যান্সার, কোন কোন কোশ্চেন অ্যান্সার দিতে যাচ্ছ, এটা তোমাকে রাইট ডাউন করতে হবে। অবভিয়াসলি ডেটা অ্যানালাইসিস, তুমি যে এক্সপেরিমেন্টটা করলা তার মধ্যে যে কি কি ডেটা পাচ্ছ, ডেটা অ্যানালাইসিস করে ইন্টারপ্রিটেশন করতে হয়, যে এর মধ্যে রেজাল্ট কি, কোনটা কেন হচ্ছে, যে পিকটা পাচ্ছ, যে সিগন্যালের মধ্যে পিক পাচ্ছ, কেন পাচ্ছ, কি হতে পারে, রিজন হতে পারে, যেটা কি আহ একে কি বলে, রং ডেটা হতে পারে, বা ভুল ডেটা হতে পারে, এরকম কিছু কিনা। বাট তো এটার জন্য ইন্টারপ্রিটেশন তোমাকে করতে হবে, করে দেন হচ্ছে কি রেজাল্ট অ্যানালাইসিস, দেন তুমি যেতে পারবে পাবলিকেশনে। তোমার রেজাল্ট আছে, ইন্টারপ্রিটেশন আছে, তুমি হচ্ছে পাবলিকেশন। পাবলিকেশন অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। যেটাই কাজ করো শেষ করে পাবলিশ করে দাও। পরবর্তীতে তুমি অন্য কিছু করতে গিয়ে দেখো যে আগেরটা মেক সেন্স করতেছে না, বাট স্টিল তো ফাইন্ডিংস, তাই না? তো তোমাকে পাবলিকেশনে যেতে হবে। এখানকার প্রফেসর অনেক আহ, সচেতন এই বিষয় নিয়ে, তোমাকে পাবলিকেশনের জন্য ফোর্স করবেন, কাজের জন্য লিখতে হবে, যা আছে লিখো, যা আছে লিখো। সে জানে ইন্টারপ্রিটেশন যেহেতু ঠিক থাকে, তাহলে হচ্ছে পাবলিকেশন চলে যাবে, দ্যাটস অল। অ্যান্ড ফিউচার ডিরেকশন, অনেক সময় হয়তো ফিউচার ডিরেকশন থাকে না, বাট থাকে। যদি থাকে সেটাই হয়তো তুমি নিয়ে কাজ করো, বাট ফিল্ডটা কিভাবে কাজ করে এটা তোমাকে একটু পর বলবো, যে ফিউচার ডিরেকশনটা কতটুকু ইম্পর্টেন্ট। ফিউচার ডিরেকশন থাকলে তুমি ওই ফিল্ডের উপরই, ওই টপিকের উপরই এক্সটেন্ডেড কাজ করতে পারবে, বা তোমার পরে জুনিয়র এসে তারা কাজ করা শুরু করবে। আচ্ছা, রিসার্চ ফ্লোর মধ্যে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আমিও কখনো আহ খেয়াল করিনি, বাট যখন হচ্ছে এই প্রেজেন্টেশনের কথা, এইসবের কথা হচ্ছে, তখন আমার মাথায় আসছে যে জিনিসটা অনেক একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে। ইভলিউশন অফ রিসার্চ, বায়োমেডিক্যাল অপটিক্স এর ফিল্ডে, বা এটা অনেক ফিল্ড, সবকিছুর জন্য হয়তো প্রযোজ্য। কি ধরনের ইভলভ হচ্ছে, কিভাবে ইভলভ হচ্ছে রিসার্চ। তো এই হচ্ছে আমার পিআই, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, আমার মেজর প্রফেসর অনুরাধা গোদাবর্তী, ডক্টর অনুরাধা গোদাবর্তী। শি ইজ ইন্ডিয়ান, বাড়ি চেন্নাই। তো ওনার সাথে আমি অপটিক্যাল ইমেজিং ল্যাবরেটরিতে কাজ করতেছি। অপটিক্যাল ইমেজিং ল্যাবরেটরি, এটা হচ্ছে
অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পারো। তার রিসার্চ সম্পর্কে আহ, আমরা হচ্ছে বায়োমেডিকেল ডিপার্টমেন্টের আন্ডারে। তো এখানে আমি এক্সপ্লেন করছি তার রিসার্চ যখন শুরু হয় 2000, রিসার্চ বলতে তার টিচিং লাইফ আর অ্যাজ এ প্রফেসর হিসেবে সে যখন জয়েন করে 2004 সালে এই ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এফআইইউতে, তখন থেকে এখন পর্যন্ত কিভাবে তার রিসার্চ ইভলভ হয়েছে। এটা মোটামুটি সব ইউনিভার্সিটি বলো, সব প্রফেসরের ক্ষেত্রে এই ধরনের এভাবেই হয়, মোরালেস এভাবেই হয় ইভলভটা। তো একটু দেখি তাহলে, দেখো। ফার্স্টে সে পিএইচডি করে ফ্লুরোসেন্স ইমেজিং এ। ফ্লুরোসেন্স ইমেজিং এ কাজ করে পিএইচডি করে, পিএইচডি শেষ করে, আমি পিএইচডি লাইফে যাচ্ছি না, পিএইচডি পরবর্তী লাইফে। তো সে ফ্লুরোসেন্স লাইফ নিয়ে আমাদের ল্যাবে কাজ শুরু করে। ওকে, ফ্লুরোসেন্স নিয়ে শুরু করে। দেন হচ্ছে কি, তার যে ডিভাইস ছিল, সে তার কিছু আইডিয়া ছিল, সেই আইডিয়া গুলো সে ফার্স্ট পাবলিশ করে হচ্ছে একটা নয়েজ ফিল্টারিং পাবলিকেশনের মাধ্যমে। তার আরো কিছু পাবলিকেশন, বাট আমি কিছু হাইলাইট করা ট্রাই করতেছি, যেগুলো হচ্ছে সরি রিলেটেড টু বায়োমেডিকেল ফিল্ড এবং তার প্রোফাইলের সাথে যেগুলো রিলেটেড, কাইন্ড অফ তার রিসার্চ ফ্লোর সাথে রিলেটেড, সেটা আমি এখানে হাইলাইট করা ট্রাই করতেছি। দেন সে কি করলো, ডিভাইস একটা তৈরি করলো, হ্যান্ড হেল্ড ফ্লুorescence অপটিক্যাল প্রোব। যে প্রোবটা দিয়ে কি করবে, সে হচ্ছে ইমেজিং করতে পারবে। এটা 2007 সালে। তো এখানে হচ্ছে দেখো বিরাট বড় এটা ক্যামেরা, এখানে ক্যামেরা আছে, লেজার সোর্স আছে। তো এটার জন্য একটা অপটিক্যাল বোর্ড দিয়ে, এটা হচ্ছে অপটিক্যাল বোর্ড। আমি এই টার্মগুলো একসময় জানতাম না, তোমাদের জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখছি যে এই যে ফোটা ফোটা যেটা আমরা ব্রেড বোর্ড বলতাম, ব্রেড বোর্ড বলি আর কি, সেরকম হচ্ছে অপটিক্যাল বোর্ড আছে। এটা হচ্ছে অপটিক্যাল বোর্ড এখানে। তো এটা হচ্ছে ফুল কভার করে গেছে। এটা হিউজ, বড় অনেক। এটা বড় হবে, আমি এক্স্যাক্টলি সাইজ বলতে পারতেছি না, বাট হিউজ। তো এই স্টেপে কি সে ডিভাইস ডেভেলপ করলো, এটাতে তার প্যাটেন্ট আছে। এটা সে প্যাটেন্ট করলো, প্যাটেন্ট করে কি করলো, এই ডিভাইস দিয়ে অ্যাপ্লিকেশন বের করলো। কি কি করা যায়, 3D অপটিক্যাল টোমোগ্রাফি করা যায়। দেন হচ্ছে ফ্যান্টম স্টাডিজ। আমি এই টপিক গুলো ভিতরে যাব না, তোমরা যদি ইন্টারেস্ট হয় এখানে রেফারেন্স দেওয়া আছে, তোমরা দেখতে পারো যে কি ধরনের কাজ করছে ফ্যান্টম স্টাডিজ। তো এখানে এই ডিভাইস দিয়ে ফ্যান্টম এটাকে ভ্যালিডেট করার জন্য ফ্যান্টম স্টাডিজ করতে হয়। ফ্যান্টম স্টাডিজ দুটো দেখা যাচ্ছে বিভিন্ন দুই ধরনের রেজাল্ট পাচ্ছে। একটা সে 2009 পাবলিশ করে, 2010 পাবলিশ করে। প্যারালালি তার কাজ কিন্তু চলতে থাকে, ঠিক আছে। সে প্যারালালি কাজ করতে থাকে 2010-11 সালে, করতে করতে 2012 সালে দেখে যে এটা দিয়ে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিস্যুতে, টিস্যুর উপর অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করে কি ডিটেক্ট করা যাচ্ছে। রেজাল্ট আমি আলোচনা করছি না, আমি নিজেও সব দেখিনি, আমি ফ্লোটা বলতেছি, শুধু তোমরা চাইলে দেখতে পারো। ব্রেস্ট টিস্যুতে তারা হচ্ছে ফাইন্ডিংস দেখতে চেয়েছে কিছু বের করা পসিবল। তো সেখানে সে ব্রেস্ট টিস্যুর উপর অ্যাপ্লাই করলো, করে হচ্ছে কি ইন প্যারালাল সে হচ্ছে কি ফ্লুরোসেন্স থেকে, সে তখন দেখলো যে হচ্ছে ফ্লুরোসেন্স এর থেকে নিয়ার ইনফ্রারেড, যে তখন হচ্ছে এটা ইভলভ করা শুরু হয়েছে, রিসার্চ হওয়া শুরু করতে, তখন সেটা নিয়ে কাজ করা শুরু করে। নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ইমেজিং নিয়ে কাজ করে, অ্যাপ্লিকেশন কি হতে পারে সেটা নিয়ে কাজ করতে করে সে হচ্ছে কি দেখে যে ব্রেইন অ্যাক্টিভেশন প্রসেস, ভিডিও, ব্রেইন অ্যাক্টিভেশন ইন রেসপন্স টু ভিডিও ক্লিপস। এটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড লাইট দিয়ে আহ, যেটা হচ্ছে অ্যাভেলেবেল তখন ছিল, সেটা নিয়ে অ্যাপ্লিকেশনটা বের করে। যে ব্রেইন অ্যাক্টিভেশন ভিডিও দেখার উপর ডিপেন্ড করে তোমার ব্রেইন অ্যাক্টিভেশন হয়, সেটার উপর নিয়ার ইনফ্রারেড অ্যাপ্লিকেশন কি আসে সেটা অ্যানালাইসিস নিয়ে সে পাবলিশ করে 2009 সালে। দেন হচ্ছে ফ্রন্টাল অ্যাক্টিভিটি। এটা যতদূর মনে পড়ে ওটা হচ্ছে ভার্বাল ফ্লো, ল্যাঙ্গুয়েজ এর উপর ডিপেন্ড করে কিছু একটা, যতটুকু মনে পড়ে আমার, ফ্রন্টালে কি ধরনের সিগন্যাল আসে সেটার অ্যানালাইসিস নিয়ার ইনফ্রারেড দিয়ে কাজ করে। দেন সে কি করে, এই যে ডিভাইসটাই আছে, এই ডিভাইসটাকে কিছু এডিশন মডিফাই করে, যেমন আমাদের এই প্রোব কিন্তু সেম প্রোব ইউজ করে, কিন্তু হচ্ছে ডিফারেন্ট লাইট সোর্স এবং ক্যামেরার যে সেটিংস সেটা ডিফারেন্ট ইউজ করে সে নিয়ার ইনফ্রারেড হ্যান্ডহেল্ড ডিভাইস তৈরি করে। তো নিয়ার, ওকে, তৈরি করে। তো এটার উপর তার প্যাটেন্ট আছে, সে এটা দিয়ে প্যাটেন্ট করে যে এটা অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। সাথে কি করে, সে এটার অ্যাপ্লিকেশন বের করে হচ্ছে ক্যান্সার ইমেজিং, 2012 সালে পাবলিশ করে। রেজলিউশন ইমপ্রুভ করে এটার, আহ, কি বলে, সিগন্যাল ডিটেকশনের জন্য যে রেজলিউশন সেটা ইমপ্রুভ করে। 2013 সালে 2000, সরি এটার ডেটটা কি হবে, 2013 সালে এটা। দেন নিয়ার ইনফ্রারেড ইমেজিং অ্যাপ্লিকেশন, এই ডিভাইসটা তার অ্যাপ্লিকেশন ইউজ করে, অ্যাপ্লিকেশন শুরু করে। কোথায় কোথায় করা যায়, ডায়াবেটিক উন্ড ইমেজিং, যেটা নিয়ে কাজ আমি এখনো করছি।
থেকে 2015 সালে শুরু করে। ভেনাস অক্লুশন স্টাডিজ, দেন হচ্ছে ডিপ টিস্যু ইমেজিং। আমি অলরেডি বলেছিলাম যে নিয়ারফিল্ড দিয়ে কিছু ডিপ টিস্যু, কিছুটা ডিপে যাওয়া যায়, অ্যানালাইসিস করা যায়, সেটা নিয়ে সে অ্যাপ্লিকেশন গুলো বের করে, 2000 এবং এবং পাবলিশ করেন। করে শেষ কি করলো, নন কন্ট্যাক্ট, এটা কি ছিল, প্রোব ছিল। তো প্রোব হচ্ছে, তোমরা যদি আল্ট্রাসাউন্ডের আইডিয়া থাকে, আহ গর্ভবতী মায়েদের জন্য যে জিনিসটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা আল্ট্রাসাউন্ডে দেখে থাকবা, বেবি থাকে চলে আসছে, যেগুলো হচ্ছে ক্যামেরা 2018 সাল 15 সালে, এই সময় আমাদের ডিজিটাল ডিএসএলআর অনেক ক্যামেরা ডেভেলপ হয়ে যায়। তো তাই সে দেখে যে এরিয়া ইমেজিং করে, আগেটা ছিল পয়েন্ট বেস, একটা সিগন্যাল আমি সোর্স দিচ্ছি, একটু পাশে থেকে আমি কিছুটা কি বলে সিগন্যাল কালেক্ট করে আহ, সেটার উপর অ্যানালাইসিস করতেছি। কিন্তু সেগুলো কি পয়েন্ট না থেকে এরিয়াতে চলে আসলো, যে আমি এরিয়াতে লাইট ইলুমিনেট করব, সেই এরিয়ার উপর সিগন্যাল টিস্যুর প্রপার্টিজ উপর ডিপেন্ড করে আমার সিগন্যাল যে কি বলে ওটাকে ডিভাইসেসে ডিটেক্টর, সেটা সিগন্যাল কালেক্ট করে সেটা কি করবে, অ্যানালাইসিস করবে। আচ্ছা, তো আহ, এটা সে ডেভেলপ করলো কত, 2018 সালে করে। এটা তো সে প্যাটেন্ট করে, এটা প্যাটেন্ট করে 2018 সালে, সরি। সে কি করলো, এটার অ্যাপ্লিকেশন গুলো বের করলো, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে। ইন দ্য মিন টাইম এখানে কিন্তু সে জানে যে ডায়াবেটিক উন্ড ইমেজিং করা যাচ্ছে, ভেনাল অক্লুশন করা যাচ্ছে, সো এটার এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশন বের করলো, বিভিন্ন টেকনিক বের করা ট্রাই করলো। কি আসছে, হিলিং ফ্রম নন হিলিং উন্ডস। তো উন্ড ইমেজিং করতে পারতেছি আমি হয়তো। উন্ড ইমেজিং করলে কি হচ্ছে, তোমার উন্ডটা হচ্ছে কি ফাঁকা থাকে, এর মধ্যে এপিডার্মিস ডার্মিস লেয়ার, যেটা আমাদের টপ লেয়ার, সেটা থাকে না। তো অক্সিজেনেশন গুলো ইজিলি দেখা যায় উন্ডের মধ্যে, যদি উন্ডটা ক্লিয়ার থাকে। তো সেটার সাথে কি আমি উন্ড ডিটেক্ট করতে পারতেছি, কাইন্ড অফ জাস্ট তোমাদের ইজি বোঝার জন্য। এখন কি করছে, উন্ড হিলিং, যে উন্ড হিল হচ্ছে কিনা এটা ডিপেন্ড করেছে অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেন থাকা মানে হচ্ছে মোর অ্যাবজর্পশন, মোর অ্যাবজর্পশন মানে হচ্ছে লেস স্ক্যাটারিং, লেস ডিফিউজ রিফ্লেক্টেড সিগন্যাল, যেটা আমি অলরেডি বলেছিলাম। তো তার উপর এই কনসেপ্ট গুলো ইউজ করে সে করলো কি, হিলিং ও নন হিলিং উন্ড ডিটেক্ট করতে পারতেছে আমাদের ডিভাইস। এই যে এটা, এই ডিভাইস দিয়ে আমি উন্ড কি বলে, উন্ড এবং হিলিং ও নন হিলিং ডিফারেন্সিয়েট করতে পারতেছি। ভেনাস লেগ আলসারের মধ্যে কি হচ্ছে সেটা দেখো এখানে, ডায়াবেটিক ফুড আলসার, এটা হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার, এটা হচ্ছে ভেনাস লেগ আলসার। দুটো কিন্তু খুব বেশি ডিফারেন্স না, আবার ডিফারেন্স আছে। তো অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট করে ফেলছে, ডিফারেন্ট করে অ্যাপ্লিকেশন করছে। ব্রেথ হোল্ড প্যারাডাইম, যে আমরা যদি আহ আমাদের শ্বাস ধরে রাখি, তাহলে হচ্ছে কি ব্লাড ফ্লো হবে না, তোমার কি ব্লাড ফ্লো কম হবে, অক্সিজেনেটেড ব্লাড ফ্লো কম হবে। তো শ্বাস ধরে রেখে অক্সিজেনেশন যে ব্লাড যাচ্ছে না, সেটা প্রুভ করতেছে এই কনসেপ্ট দিয়ে, এই ডিভাইসের অ্যাপ্লিকেশন দিয়ে সেটা সে প্রুভ করলো যে আমাদের ডিভাইস দিয়ে এটা করা পসিবল। দেন কি আসলো, ইন্টারেস্টিং, সেটাও এখন আসলো হচ্ছে যে কোথায়, আমাদের তো ক্যামেরা আছে, এই এত বড় ডিভাইস, এটা এত বড় সেটিংস দরকার। তো এর মধ্যে অনেক ক্যামেরা দরকার, স্পেশালাইজড ক্যামেরা, যেটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড সিগন্যাল গ্র্যাব করতে পারে, লাইট ইলুমিনেট করতে পারে। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমরা স্মার্টফোন দিয়ে করতে পারি কিনা। স্মার্টফোনে তো ক্যামেরা আছে, তো দেন ফাইন্ড আউট করলো যে কোনো একটা ক্যামেরা, যেটা S10, স্যামসাং S10, সেটা হচ্ছে এনআইআর সেন্সিটিভ ক্যামেরা আছে এর মধ্যে। তো তারা কি করলো, এই ক্যামেরাটাকে ইউজ করে লাইটের জন্য বিভিন্ন, যেমন এই যেটা বলতেছিলাম আমি, যে সার্কিটটা একটা বড় সার্কিট ইউজ করে লাইট ইলুমিনেট করে তারা সিগন্যাল গ্রাফ করে, এটা হচ্ছে নতুন ডিভাইস করে, বলতো স্মার্টফোন বেসড নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ইমেজিং ডিভাইস। আমাদের এটার নাম দেওয়া হচ্ছে স্পট, স্মার্টফোন স্মার্টফোন অপটিক্যাল টুল। ওকে, এটা হচ্ছে তার ভার্সন, এটা হচ্ছে ইনিশিয়াল ভার্সন প্রথমে। আমাদের কারেন্ট ভার্সন হচ্ছে এটা। এখানে হচ্ছে এই যে অ্যাড অন মডিউল আছে, এখানে হচ্ছে ফিল্টার দিয়ে এক্সট্রাক্ট করা হয়, দেন হচ্ছে নর্মাল একটা এটা হচ্ছে সার্কিটটা আছে এর ভিতর কি বলে অ্যাড অন মডিউলের ভিতরে, এবং স্মার্টফোন ক্যামেরা ইউজ করে আমরা সিগন্যাল নিচ্ছি। দেন কি হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন, এই ডিভাইসটা অ্যাপ্লিকেশন কোথায় করতে পারতেছি সেটা আমরা এখন করা ট্রাই করতেছি, যে এই ডিভাইসটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন কোথায়, রিমোট মনিটরিং অফ দ্য উন্ডস। অবভিয়াসলি আমাদের যেহেতু ক্যামেরা, সরি, স্মার্টফোন থাকবে, এর মধ্যে নেটওয়ার্ক থাকবে, তারপর হচ্ছে কি আমি সিগন্যাল নিয়ে, বলে বলে ইমেজ নিয়ে
সেন্ড করে দিতে পারতেছি। অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে? দূর থেকে, যেমন হচ্ছে কোথায়, আহ পেশেন্ট নিজে থেকে ইমেজ তুল কি বলে ছবি তুলে পাঠিয়ে দিতে পারতেছি, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে রিমোট মনিটরিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবে। ব্রেথ হোল্ড প্যারাডাইম সেম, আমরা আগে যেটা করছিলাম এটা এখন নতুন ইয়ে দিয়ে করলাম, নতুন ডিভাইসের অ্যাপ্লিকেশন। এই ডিভাইস দিয়ে আমরা এটা করতে পারতেছি, স্মার্টফোন বেস করতে পারতেছি। আগেটা ছিল হচ্ছে আহ দিস হচ্ছে কি বলে জাস্ট পোর্টেবল ডিভাইস, বাট এখন হচ্ছে কি আমরা স্মার্টফোন বেস ডিভাইস ইউজ করতে পারতেছি। আচ্ছা, আহ, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইভ্যালুয়েশন, কমপ্লিট ইভ্যালুয়েশন যে কি হচ্ছে। উম, আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিব। ওকে, তো আহ, আমাদের দেখো রিসার্চ ট্রেন্ডটা কি ধরনের। ফার্স্টে একটা ডিভাইস তার সে তৈরি করে ওই সময় ছিল এটাই পোর্টেবল ডিভাইস, হ্যান্ডল প্রোবটাই ছিল একটা পোর্টেবল, যে সে মুভ করে ইউজ করতে পারতেছে। দেন দেখা হলো যে হ্যাঁ এটাই অনেক বড়, সেটাতে কি আসলে অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট তৈরি করলো, ফলে ফ্লোরেন্স থেকে সে হচ্ছে কি নিয়ে অ্যান্ড্রয়েডে চলে আসলো এবং অ্যাপ্লিকেশনটা রিফার করলো। দেখো এখানে হচ্ছে কি সেটিং সব ফিক্সড, স্টিল এখন এটা কি পোর্টেবল করতে পারতেছে সে। লাইট সোর্স ডিভাইস এগুলোকে পোর্টেবল নিয়ে আসছে, যে সব একটা ডিভাইস থাকবে, বড় একটা ডিভাইস সে মুভ করে নিয়ে যাচ্ছে। 2017 সালের দিকে এটাই ছিল এই ইমপ্রুভমেন্ট। দেন আসলো কোথায়, যে হ্যান্ডহেল্ড, ফুল ডিভাইসটা হ্যান্ডহেল্ডে নিয়ে আসলো, যে হয়তো টেবিলের মধ্যে আমি বসে আমি ইমেজিং করতে পারতেছি একটা ফুটের, এখানে হচ্ছে ফুটের সেটা হচ্ছে রিয়েল টাইম অ্যানালাইসিস সে করতে পারতেছে, তখন সেটা রিয়েল টাইম করে ফেলতে পারছে। নাও এখন কি আসছে, দেখা গেলো যে এটাও অনেক বড়, এত বড় ডিভাইস নিয়ে আমি চলবো কিভাবে, এতগুলো দেখো হ্যান্ডেল সবগুলো নিয়ে অ্যাডজাস্ট করা যায়, রিঅ্যাডজাস্টেবল। এত বড় ডিভাইস নিয়ে আমি চলতে পারবো না। তো কোথায় চলে আসলো, স্মার্টফোনে। ইন দ্য মিন টাইম কোভিড চলে আসে, তখন দেখে যে হ্যাঁ এখন সব স্মার্টফোনই লাগবে। মনিটরিং মনিটরিং কি বলটাকে দূর থেকে মনিটর করা ইম্পর্টেন্ট, যেটা কোভিড এর মাধ্যমে চলে আসে। তো দেখে যে হ্যাঁ এটার অ্যাপ্লিকেশন আরো চলে আসছে, এটার অ্যাপ্লিকেশন আরো ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো দেন এটা হচ্ছে ইভলিউশন অফ দ্য ডিভাইস। দেন কি দাঁড়ালো, ডিভাইসের মধ্যে যেমন ক্লিনিকে গেলাম, অলরেডি আমি এক্সপ্লেন করেছিলাম, ক্লিনিকে গেলাম ডিফারেন্ট স্কিন কালারের জন্য ডিফারেন্ট অ্যাবজর্পশন, ডিফারেন্ট ধরনের রেজাল্ট আসছে, যেটা হওয়া উচিত না। ফিজিওলজির উপর ডিপেন্ড করে উন্ড উন্ড অ্যানালাইসিস যখন করতে যাচ্ছি, তখন বিভিন্ন ধরনের যে প্যারামিটার সেটা ডিপেন্ড করতেছে স্কিন কালারের উপর, যেটা হওয়া উচিত না। তো আমার সিনিয়র পিএইচডি স্টুডেন্ট সেটা নিয়ে কাজ করা শুরু করে, যে মেলানিন ইফেক্টটাকে সে দূর করবে। দেন টিস্যু কার্ভেচার, আমি অলরেডি বললাম তোমাদের কার্ভ সারফেসে যখন ফোকাস প্লেন ডিফারেন্ট হচ্ছে, সিগন্যাল গুলো ব্লারি ব্লারি আসতেছে, আমি সেকুরেট সিগন্যাল পাচ্ছি না। তো আমি মডেলিং করতেছি হচ্ছে কার্ভ সিগন্যালের জন্য কিভাবে আমরা সিগন্যালটাকে, কার্ভ সারফেসের জন্য কিভাবে সিগন্যালটাকে কারেক্ট করতে পারি। আহ, আমাদের এটা কারেন্ট রিসার্চ, সেই 2004 সাল থেকে 2007 সাল থেকে এখন পর্যন্ত এই রিসার্চ ট্রেন্ডটা চলে আসছে। এখন দেন কি দাঁড়ালো, যে লাস্ট দাঁড়ালো হচ্ছে কি আমরা ক্যামেরা, থার্মাল ক্যামেরা ইউজ করতে পারি। থার্মাল ক্যামেরা দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আর্লি ডিটেকশন, এটা আমরা অলরেডি কনফারেন্সে পাবলিশ করছি যে আর্লি ডিটেক্ট করা পসিবল। তো এটা করে এটা কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্টটা প্রুভ করা হচ্ছে। তো এখন কি দাঁড়াচ্ছে যে এই ডিভাইসটা আমরা ইউজ করতে পারি থার্মাল অ্যানালাইসিস মাধ্যমে, যে নতুন কিছু অ্যাড করা, যে থার্মালটা আমরা ইনক্লুড করছি এখন, এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন হচ্ছে কনসেপ্ট প্রুভ করে আমাদের পাবলিকেশন হয়ে গেছে, এখন শুধু আমরা হচ্ছে এটা কি ডেভেলপ করতেছি আরো। আহ এটাই হচ্ছে ফুল একটা রিসার্চ ট্রেন্ড। এটা হচ্ছে আহ, আমাদের ল্যাবের ক্ষেত্রে আমি প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম কিছু করতে পারি কিনা, সে বলছে ঠিক আছে হ্যাঁ তুমি এরকম একটা ইভ্যালুয়েশন দেখাতে পারো। তো তার পারমিশন নিয়ে আমি এগুলো আর কি দেখাচ্ছি, যে ল্যাব নিয়ে কথা বলা। আহ ওকে, তো বায়োমেটাল অপটিক্স নিয়ে দ্যাটস অল। আমি একটু আহ, নিজে নিয়ে কিছু বলতেছি আর কি। আহ, আমার জার্নি প্লেগ্রাউন্ড টু মায়ামি, কারণ ছোটবেলা থেকে আমি হচ্ছে শুধু মাঠে পড়ে থাকতাম, সারাদিন খেলাধুলা করতাম, পড়াশোনা টড়াশোনা করতাম না। তো তো দেন হচ্ছে আস্তে আস্তে সবকিছু আসা আমার।
বাসা হচ্ছে রংপুরে। রংপুরে সদরেই, ছোটবেলা থেকে সদরেই, মানে গ্রামে বড় হয়েছি আহ স্কুলে ভর্তি আগ পর্যন্ত। দেন রংপুরে আসি 2012। আমি জেলা স্কুলে ভর্তি হই 2004 সালে। 2012 সালে এসএসসি দেই রংপুর জেলা স্কুল থেকে। দেন হচ্ছে আমি কারমাইকেল কলেজে 2014-তে এইচএসসি পাশ করি। দেন হচ্ছে চিটাগাং চলে আসি। ঢাকায় ছিলাম, বাট ঢাকার আসলে সিগনিফিকেন্ট না, কোচিং এর জন্য ঢাকা থেকে। দেন হচ্ছে চিটাগাং, অনেক দূর। টাফ ডিসিশন ছিল নেয়ার একটু, যেমন ভর্তির আগ পর্যন্ত আগের দিনও আমি চিন্তা করছিলাম যে কি ডিসিশন নেবো, যেমন ভর্তি হবো কিনা। রুয়েটে হয়তো মেকানিক্যাল পাইতাম। পরে ইলেকট্রিক্যালের জন্য হচ্ছে রুয়েটে ভর্তি হই। 2015 সালে, আমি 14 সালের ব্যাচ। তো 15 থেকে 19 সাল যেটা আমি চুয়েটে কাটানো। আহ তো স্কুল লাইফ থেকে খেলাধুলা, স্কুল কলেজে খালি খেলাধুলা করছি। দেন হচ্ছে ভার্সিটিতে এসে আহ এটা ওটা মানে সবই করছি কাইন্ড অফ, পড়াশোনাটা ছাড়া মনে মনে হয়। দেন আমি চুয়েটে জয়েন করি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। রিসার্চ হিসেবে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল, ডিপার্টমেন্ট অফ ট্রিপলিতে। ওকে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত ছিলাম আমি। তোমরা জানি না কোন কোন ব্যাচ আসো এখন, কোন কোন ব্যাচ বের হয়ে গেছে। তো তোমরা আমাকে, যারা ইলেকট্রিক্যালে আছো তারা হয়তো দেখে থাকবে আমাকে ডিপার্টমেন্টে। আমি হচ্ছে হাই ভোল্টেজের অপোজিটে, তোমাদের সঞ্চয় স্যারের যে রুম আছে, জিতু স্যারের রুম ছিল, সঞ্চয় স্যারের রুম ছিল, ওখানে ওখানে বসতাম। স্যারদের পাশে একটা আমাদের জন্য ল্যাব ছিল, দোলন স্যারের ল্যাব। আমি দোলন স্যারের আন্ডারে ছিলাম রিসার্চ হিসেবে। দেন আমি হচ্ছে মাস্টার্সে জয়েন করি 2021-এ, 20-এ মনে হয়, 20-এর লাস্টে বা 21-এর ফার্স্টে মাস্টার শুরু করি। দেন হচ্ছে মাস্টার শেষ করিনি। মাস্টার শেষ না করে পরে এখানে চলে আসি। আহ, আমি হলেও থাকতাম। তোমরা যারা শাহ হলে ছিলে তারা হয়তো আমাকে দেখে থাকবে। আমি ছিলাম সিনিয়র, আমি হলে থাকতাম, খেলতাম ক্রিকেট। তোমরা ওই যে ছোট যে বাইরে ফিল্ডটা আছে, ফিল্ড বলে হলে যে মাঠটা পাকা করা, মানে শর্ট পিচ খেলতাম প্রচুর। প্রতিদিন বিকাল হলে আমি ল্যাব থেকে এসে শর্ট পিচ খেলে যেতাম, চলে যেতাম তোমাদের সাথে আর কি, মানে যারা ছিলে। আহ এই টাইমটা অনেক ভালো কাটছে আমার। বিশেষ করে হচ্ছে আমি কি বলে, ভার্সিটি লাইফে হচ্ছে টিউশনি করানো, শহরে যাতায়াত, তখন হচ্ছে মানে রাস্তা ভাঙা, যাইতে আসতে 3 ঘন্টা চলে যাইতো। তো তখন আমি খেলার সুযোগ পাইতাম না। শনিবার শুক্র শনি টিউশন করাইতাম। তো আমি যে জয়েন করার পর আর হিসেবে থাকার পর তখন আমি প্রচুর খেলছি। এটা আমার জন্য অনেক একটা, মানে আমি মিস করি ওই সময়টা। যদিও সবাই জুনিয়র, তো ফার্স্টে সবাই মনে করতো যে সিনিয়র, ফেল টেল করে মনে হয় পড়ে আছে লক টক খেয়ে কি। তো পরে মোটামুটি যখন খেলাধুলা শুরু খেলতাম, তখন হচ্ছে সবাই জানে যে আচ্ছা, তখন একটু দেখবে যে আচ্ছা ঠিক আছে ভাই, ফেল করেনি, ভাই হচ্ছে আর হিসেবে আছে। তো আমি তোমাদের আইট্রিপলি স্টুডেন্ট ব্রাঞ্চে ছিলাম, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেটর। দেন হচ্ছে আরএমই তে ছিলাম জয়েন্ট টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে। অ্যান্ড দেন 2022 সালের অগাস্টে আমি মায়ামি আসি। আহ, মেতে মে জুনে আমি এডমিশন পাই, ফান্ড সবকিছু কনফার্ম হয়। জুন জুলাই, জুলাই আমি হচ্ছে আগের প্রজেক্টটা ক্লোজ করি, মানে আমি শেষ করিনি আমার প্রজেক্ট। তখন হচ্ছে স্যারকে বলে পারমিশন নিয়ে আমি এখানে চলে আসি আর কি। মাস্টার্স আমি শেষ করিনি। তো এখানে হচ্ছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ আছি। ফল 22-তে শুরু করি। এখন আমি হচ্ছে থার্ড ইয়ারে। আমি এবার এবছর প্রপোজাল দেওয়ার ট্রাই করতেছি, কাজ গোছা নিয়ে। অ্যান্ড আর কি, ও আচ্ছা, okay, আমি টিচিং ফার্স্ট সেমিস্টারে আমি হচ্ছে ডিপার্টমেন্টের আন্ডারে ছিলাম সেন্ট্রাল ফান্ডিং এ, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটা হচ্ছে ফল 22। আর দেন হচ্ছে আমি স্প্রিং এ পরের সেমিস্টার থেকে 23 থেকে আমি ডিপার্টমেন্টে জয়েন করি। ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ল্যাবে, অপটিক্যাল ইমেজিং ল্যাবরেটরি জয়েন করি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। অ্যান্ড ইয়া, এটাই, এই চলতেছে এখন। আহ এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফো।
তোমরা যদি যোগাযোগ করতে চাও, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে জিমেল আছে, এটাই আমি প্রিফার করি আহ, সবার জন্য আর কি। মানে আমার এফআইএর বাইরে, ভার্সিটি, এখানকার ভার্সিটির বাইরে যেসব, সেসব আমি হচ্ছে এটাতেই প্রিফার করি। আর হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড আমার পার্সোনাল পোর্টফোলিও, এটা হচ্ছে আমি ওই এডমিশনের আগে বানিয়েছিলাম। আহ, আমার তখনকার, রিসেন্টলি ওটা আপডেট করা হয়নি তেমন, বাট স্টিল যতটুকু পারি আর কি আপডেট করার ট্রাই করি। আর আমার এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। তোমরা যদি কানেক্ট হতে চাও আর এনি টাইম তোমাদের হেল্প সাজেশন বা কিছু যদি মনে হয়, আমাকে ইমেল করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আহ এবং এটা, থ্যাংক ইউ সবাইকে। আহ, আর আর তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ অ্যাগেন। হ্যালো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি। হ্যাঁ, কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসিফ আসসালাম। ভাই, আচ্ছা কেমন ভাই, আছেন আছি, আপনি? কেমন আছো তুমি? হ্যাঁ জি আমি ভাই ভাই, আছি, প্রচুর আলহামদুলিল্লাহ। ব্যস্ত ছিলাম। আমার হচ্ছে এই গত সপ্তাহে হচ্ছে আমার ওই যে পাবলিকেশনের জন্য রেজাল্ট সবগুলো প্রোডিউস করতে হচ্ছে, আমাকে পরশুদিন আচ্ছা আচ্ছা, করতে হবে। জি দেন হচ্ছে জি গতকালকে প্রফেসরের বাসায় ইনভাইটেশন ছিল, রাত্রে বাসায় ইভেন্ট ছিল। কালকে রাতে আচ্ছা আমি ইভেন্ট শেষ হয়েছে, সবাই বারোটা দিয়ে গেছে, আমি 4টা পর্যন্ত সব আবার কমপ্লিট করার ট্রাই করছি। প্রচুর ইয়াতে ছিলাম, যাই হোক আমি শেষ করতে পারছি। আমি জানি না কতটুকু ইয়ে করছি, আমি ট্রাই করছি সবকিছু ইয়া করে দেওয়ার যতটুকু পারি। এই তো চলতেছে। আসিফ কি আছো? জি ভাই, থ্যাংক আসিফ, ইউ ভাই। আসিফ হ্যাং হয়ে আমি গেছে আপনার নাকি? সাথে যখন আসেছিলেন আপনার, হ্যালো, আরেকবার বলবা, সরি বুঝিনি। বুঝিনি ভাই, sorry। হ্যালো, হ্যালো। আহ, হ্যাঁ কেউ কিছু মানে ভাই, বলছিল, আমি আসলে মিস ওই করে গেছি। বলছিলাম যে ভাই আপনার সাথে যখন কথা হয়েছিল তখনও আসলে হ্যাঁ, হ্যাঁ, আপনার রিপ্লাই থেকে বুঝতেছিলাম যে আপনি অনেক ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যালো আসিফ, বলো। হ্যালো। ভাই, there might be some net problem. কোনো সমস্যা নেই, বুঝতে পারছি, সমস্যা নেই। আহ ওকে। ভাই, thank you, thanks a lot অবশ্যই, অবশ্যই, again ভাই, সমস্যা নেই, for taking your time. আর অবশ্যই হচ্ছে ভাই সমস্যা নেই। আমরা একটা হচ্ছে ভাই সার্টিফিকেট শো করব, মানে অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। ওকে, তৃষা ওকে। বা হচ্ছে জুনায়েদ, কেউ একজন সার্টিফিকেট একটু শো করিস। আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি ভাই, সরি ভাই, আসলে সমস্যা নেই, নেটওয়ার্ক আর সমস্যা কি নেই। খুবই খারাপ অবস্থা। ভাই হ্যাঁ, আমি বলতেছিলাম যে হচ্ছে ভাই আসলেই অনেক বিজি ছিলেন। তো আমি অ্যাকচুয়ালি যখন আপনার সাথে কথা বলতেছিলাম তখন আসলে বুঝছি আপনি অনেক বিজি, বাট কাইন্ড অফ হচ্ছে যে মানে আপনার আপনাকে আমাদের লাগতোই আর কি এমন। তো থ্যাংকস ফর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভাই এটা। থ্যাংক ইউ। আর রিসেন্টলি হচ্ছে ভাই ভাই আমাদের চুয়েট হচ্ছে এখন প্রাইমারি অলিম্পিক্স নিয়ে আমাদের ইভেন আমাদের ব্যাচও এখন বেশ কয়েকজন রিসার্চ করতেছে। তো হুম, এটা নিয়ে আমরা হচ্ছে যে মানে একটা ভালো টপিক হিসেবে আমরা চাচ্ছিলাম যে এটা নিয়ে একটা ওয়ার্কশপ হোক। যেহেতু হুম, হুম, যেহেতু আমাদের ব্যাচে বেশ কয়েকজন আছে, প্লাস ওয়ানের ব্যাচও আছে। তো আপনারা হুম, যদি জিনিসটা আমাদেরকে জাস্ট একটু ধরাই দেন, দেন হচ্ছে যে আমরা হয়তো আমাদের ব্যাচে যারা আছে বা ওয়ানের ব্যাচে যারা সিনিয়র আছে ওনারা হচ্ছে আমরা জুনিয়রদেরকে হেল্প করতে পারবো। তো ওই অবশ্যই, অবশ্যই। চিন্তা থেকে আর কি যে আমরা মেনলি আপনার এটা ওয়ার্কশপটা, এই টপিকে ওয়ার্কশপটা আর কি অ্যারেঞ্জ করা। আহ, মেইনলি ভাই হচ্ছে আমরা পুরা ইভেন্টটাই হচ্ছে আসলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আর কি হচ্ছে হ্যাঁ, আমাদের হ্যাঁ, ইয়া করা, আমি ডিজাইন দেখছিলাম করা। তোমাদের তো স্কেডিউলটা বায়োমেডিকেল নিয়ে দেখছিলাম। আরেক, হ্যাঁ, জি বল। ভাই, বায়োমেডিকেল নিয়ে আরেকটা হচ্ছে ওয়ার্কশপ আছে, বায়োমেডিকেল প্রসেসর ডিজাইন, যেটা হচ্ছে মেনলি মেহেদি হাসান নিবেন আর কি। ইয়াতেই আপনার অফলাইনে হবে আর কি।
আচ্ছা তো আচ্ছা, ভাই ফাইনাল ফাইনাল হচ্ছে থ্যাংক ইউ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা কোনো সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যখন বলছো তখন থেকে আমি গুছানো ট্রাই করতেছি যে কিভাবে গুছাই দিব, কারণ অনেক বড় ফিল্ড, অনেক কিছু। আমি হ্যাঁ হ্যাঁ শুধু একটা একটা পোর্শন নিয়ে কাজ করি। তোমাদের কিছু দেখাইছিলাম, আমি নিজের রিসার্চ নিয়ে খুব একটা কিছু বলিনি। আমি শুধু জাস্ট আইডিয়া দিচ্ছি, আমি হচ্ছে কারেকশন নিয়ে কাজ করছি, কিন্তু আমি একটা ফ্লো যাতে তোমরা ধরতে পারো, এটা করার ট্রাই করছি। তো আমি অনেকদিন ধরে ট্রাই করছি, কিন্তু হচ্ছে আমি আসলে সময় দিতে পারিনি লাস্ট উইকে, যে না দিলে হবে না, মানে একদিন এটা করা পসিবল না। এটা সবকিছু গুছাই নিয়ে আসে একটা পয়েন্টে যাতে তোমরা, কারণ আমার যখন ছিলাম তখন তো কিছু ছিল না, বায়োমেডিকেল অপটিক্সে কিচ্ছু ছিল না। হ্যাঁ বায়োমেডিকেল ভাই বায়োমেডিকেল বায়োমেডিকেল অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা জানতাম। যেমন হচ্ছে আরিফিন ভাই ছিল, আরিফিন ভাই হচ্ছে কাজ টাজ করতো, দেখতাম। তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমি ইনস্ট্রুমেন্টেশন নিয়ে টুকটাক কাজ করতাম আর এমনিতে ছিলাম ভাইয়ের সাথে। কিন্তু হচ্ছে এই যে এত বড় ফিল্ড, আমি জানি যে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট হ্যান ত্যান, এমআরআই, কত মেশিন। আমাদের বায়োমেডিকেল একটা কোর্স ছিল ইলেকট্রিক্যাল, তোমরা যারা আছো, হ্যাঁ ভাই তোমাদের 4-2 এখনো মনে হয়। আছে ভাই আমাদের হ্যাঁ, ফোর, এখন একটাই স্যার ফোর টপিক। ওয়ান এ স্যার ভাই। হ্যাঁ আমাদের একটাই সময় টপিক মানে ভাই 4-1 ছিল, একটাই টপিক, একটা টপিক দিয়ে কতটুকু জানা পসিবল। তো আহ, আমি ট্রাই করছি আর কি, যে ফিল্ডটা যতটুকু কভার করা যায় তোমরা যাতে ইয়া করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো। ইন ডিটেলসে যাইনি, কারণ তোমাদের যখন একটা ফোকাস আসবে, একটা টপিকে ফোকাস করবে, তোমাদের ওখানে ঢুকতে হবে। দেন ঢুকে হচ্ছে কি জি কি ভাই হচ্ছে, দেন হচ্ছে আবার অ্যানালাইসিস করতে হবে। তো আমি হচ্ছে ওভারভিউ নিয়ে করার ট্রাই করছি, আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো। আর এখানে তো ইন্টারাকশন করার সুযোগ কম, যে হ্যাঁ বুঝতে পারছো কিনা, কেউ কিছু বলতেছে কিনা। আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি, মাঝে মধ্যে লাগছে যে কানেক্টেড কি আসি জি জি যে জি সবাই কি দেখতে জি। পারতেছে। আশা করি নেটওয়ার্ক প্রবলেম হয়নি। যাই হোক, থ্যাংক ইউ ফর ইনভাইটেশন। এটা আমার যদিও কখনো এরকম প্ল্যাটফর্মে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটাই। আর এই তো, তোমাদের যখন যদি দরকার হয় সাজেশন বা কিছু, যে আমাকে নক করতে পারো, অবশ্যই। এটাই। জি ভাই থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই আমরা আমাদের ওয়ার্কশপটা এখানে হচ্ছে ইনিং করতেছি। হ্যাঁ শিওর। আশা করি ভাই আরো কোনো অ্যাডভান্স ওয়ার্কশপ কি আপনার সাথে ইনশাআল্লাহ সামনে দেখা হ্যাঁ হবে। হ্যাঁ, Actually, আমি তোমরা ছবি নিয়েছো কিনা জানি না, আমি একটু কয়েকটা ছবি টবি নিতে চাই। শিওর ভাই আমার আমরা সবাই ভিডিও অন করতে পারি যারা এটা আছে। করলে বেটার হয় হয়তো একটু। তোমাদের যে এখন যে বায়োমেডিকেল ডিপার্টমেন্ট হয়েছে, এখানে কি বায়োমেডিকেল অপটিক্স নিয়ে কাজ হচ্ছে? বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি জানি না ভাই, বাট আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে। আমাদের ডিপার্টমেন্টে এখন বেশ কয়েকজন হচ্ছে অফিস নিয়ে থিসিস করতেছে। তো হচ্ছে মেইনলি হচ্ছে স্যাররাও যারা আছে ওনারাও help করতেছে, মেইনলি মেইন স্যার আছে, তরুণ স্যারও হচ্ছে এখন দোলন মানে স্যার আছেন। ইন্সপায়ার করতেছে জি এই ব্যাপারটাতে। দেন হচ্ছে আপনার বাট বাট এখনো আসলে খুব বেশি গ্রো করে নাই, বাট আলটিমেটলি হচ্ছে। 1-7 ব্যাচেও হয়েছিল কয়েকটা, সেখান থেকে মেইনলি ওয়ান ব্যাচ দেন হচ্ছে যে আমরা হচ্ছে বেশ কিছু লিড পাইছিলাম আর কি ওই হিসাবে আর কি। আচ্ছা আর ভাই আর আমাদের ভাই একাডেমিকের সাথে যে প্রবলেমটা আপনি বললেন, আমাদের যে কোর্স যেটা আছে এখন এখন আপনাদের সময় তো সবার জন্যই ছিল, আর এখন সেটা আবার ইলেকটিভ কোর্স করছে। তো আমরা যারা বায়োমেডিকেল নিছিলাম, তো আমরা আসলে অনেক বেশি। ট্রাই করবো, বা কন্ট্যাক্ট রাখার ট্রাই করবো। অসংখ্য ধন্যবাদ ভাই আজকে ঠিক আমাদেরকে আছে আপনার ভাই থ্যাংক মূল্যবান ইউ। সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আহ, ওকে।